গল্প ক্যারেক্টারলেস, লেখক নামহীন লেখক। রিয়াদ, দেখ ভাই মেয়েটা কত সুন্দর। আমি, রিয়াদ, ও আগে আমার ভার্সিটিতে নতুন কোনো সুন্দরী মেয়ে আসলে তার উপর সবার আগে আমার অধিকার। তুই জানিস না রিয়াদ, সেটা তো সেই সেকেন্ড ইয়ার থেকেই দেখে আসছি। তুই কিভাবে পটায় নিস ভাই মেয়েগুলোকে। আমি ঈদ সিক্রেট কাউকে বলি না আমি। রিয়াদ, শালা বললে কি তোর কম পড়বে? কয়টা চলছে তোর এখন? আমি, আগের থেকে ভালো হয়ে গেছি, মাত্র 4টা। রিয়াদ, 4টা? তুই মানুষ রে ভাই। আমরা একটা পাই না আর 4টা গার্লফ্রেন্ড সামলাস, কিভাবে সম্ভব? আমি, সেইটা সিক্রেট। রিয়াদ, সবই তো সিক্রেটই রাখিস আমার কাছে, আবার বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই কি জানিস বেস্ট ফ্রেন্ড কাকে বলে? আমি, তার আগে তোকে আমি কিছু কথা বলি, সেটার উত্তর দে। রিয়াদ, আচ্ছা বল। আমি, কোনো মেয়ের সাথে প্রেম করে ব্রেকআপ করার পর সেই মেয়েটাকে পটাই। রিয়াদ, আমি প্রেম করার আগে আমার নামে খারাপ বলে কে মেয়েদেরকে পটায়? রিয়াদ, আমি আমি কখন কাকে গার্লফ্রেন্ড কখন কাকে পটাই তা সবার আগে কে জানে? রিয়াদ, আমি তাহলে এখন বল, এসব সুবিধা কি সম্পর্কের কারণে পাস? রিয়াদ, কি? আমার দিকে তাকিয়ে। আমি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। রিয়াদ, হারামি, তোর সাথে কথায় পারা যাবে না। হা হা হা। আমি, এই তো এতক্ষণে লাইনে আসলি। হা হা হা। রিয়াদ, চল, ক্লাসে দেরি হয়ে গেল, ক্লাসের দিকে যাওয়া যাক। আমি, হ্যাঁ চল। চলুন, যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে, আমি ইভান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের স্টুডেন্ট, এবারে সেকেন্ড সেমিনার। বাসা ঢাকার গাজীপুর, তবে এখানে কয়েকজন বন্ধু মিলে বাসা নিয়ে থাকি। বাসায় আব্বু আম্মু, ছোট ভাই আর বড় আপু রনিতা গিয়ে বিয়ে হয়ে গেছে, আর যার সাথে কথা বলছিলাম ও হলো আমার সবচেয়ে কাছের একজন বন্ধু, যে আমার বিষয়ে সব জানে, এমনকি কখন কি করি ও বলে দিতে পারবে। যাই হোক, এবার গল্পে ফিরে আসি। ক্লাস শেষ করে ক্যাম্পাসে আমি, রিয়াদ, আসিফ বসে গল্প করছিলাম আর হাসি ঠাট্টা করছিলাম। তখন আসিফ আমাকে নিয়ে কথা তোলে। তার আগে বলে রাখি, আসিফ আমার ভালো ফ্রেন্ড, তবে আমি মেয়েদের সাথে যে টাইম পাস করে পরে ব্রেকআপ করি সেটাকে কখনো সমর্থন করে না। ও চায় আমি একজনের সাথেই রিলেশন করে তাকে বিয়ে করি, তবে না কিছু না পড়ে, না হয় আপনাদের আমার অতীত বলবো, এখন না হয় আসিফ কি বলে সেটা শোনেন। আসিফ, রিয়াদ, তুই তো একটু ইভানকে বোঝাতে পারিস, জীবনে একজন থাকা ভালো, তাকে ভালোবেসে শেষে তাকে বিয়ে করবে। রিয়াদ, তোর কি মনে হয় ও আমার কথা শুনবে? আসিফ, কি রে ইভান? আমি, হ্যাঁ বল। আসিফ, তুই কি আমাদের সময় দিতে ক্যাম্পাসে সময় কাটাতে আসলি, নাকি ফোনে তোর গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে? আমি, শোন একটা কথা বলি। আসিফ, বল। আমি, জীবনের প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত একটু সময় নষ্ট না করা। দেখ, আমি কিন্তু তোদের সাথে আছি, আবার নীলা আর হিমাদ্রির সাথেও কথা বলছি, এতে তোদের সময় দেওয়া হচ্ছে আর ওদেরও। রিয়াদ, হালা, তোর সময় তোর কাছেই রাখো, আমাদের সময় দিতে হবে না, আরো 10টা গার্লফ্রেন্ড বানা, তাদের সেই সময়গুলো দিস। আমি, খুঁজে দে না ভাই, ভালোই হয়। হা হা হা। আসিফ, মেয়েদের জীবন নিয়ে এমন খেলিস না রে ভাই, পরে কোনো মেয়ে তোর সাথে চিট করলে তখন কষ্ট পাবি। একটা কথা বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এই কথাটা মাথায় রাখিস। আমি, চুপ করতো ভাই, এসব প্যাচাল অফ কর। রিয়াদ, কিরে তিন্নির খবর কি? ওই একমাত্র যে তোর সাথে 1 মাস পার হয়ে গেলে টিকে থাকা। আমি, গতকাল রাতে ব্রেকআপ করলাম। রিয়াদ, কেন? আমি, আরে দোষ তো ওর না, দোষ তো আমার। আমারই তো 1 মাসের বেশি একটা মেয়েকে ভালো লাগে না। রিয়াদ, কি করে ব্রেকআপ করলি? আমি, তাহলে শোন। সন্ধ্যা থেকে কথা বলছিলাম তিন্নির সাথে, জানিসই তো আমি কখনো একই সময় একটাকে সময় দেই না, তখন আবার হিমাদ্রির সাথেও কথা বলছিলাম। হঠাৎ করে হিমাদ্রি বলল ভিডিও কলে আমাকে নাকি দেখতে মন চাইছে, কথা তো এখন রাখতেই হবে, তাই কলে গেলাম, তার মধ্যেই আবার তিন্নিকে মেসেজ দিতে ভুলে গেছিলাম, তাই ও কল দিয়ে এনাদার কল দেখে নাকি ওর কান্না পাইছে, কান্না করছে, তারপর আমাকে মেসেজ করে বলে
তিন্নি, ইভান কার সাথে কথা বলো? আমি আরেকটা গার্লফ্রেন্ডের সাথে। তিন্নি, দেখো মজা করো না, এমনিতেই কষ্ট হচ্ছে, আর এখন এসব কথা বলে আর কষ্ট দিও না। এদিকে আমার তো তখন তিন্নির সাথে ব্রেকআপ করার চিন্তা মাথার ভেতর চলে আসে। কারণ তিন্নিকে তখন আমার কাছে প্রচন্ড প্যারা লাগছিল। তাই হিমাদ্রির সাথে ভিডিও কলে কথা বলার সময় একটা স্ক্রিনশট তুলে তিন্নিকে পাঠিয়ে দিলাম। স্ক্রিনশট দেখে তো তিন্নির অবস্থা তখন খারাপ, কি বলবে তখন কিছুই ভেবে পাচ্ছিল না। তিন্নি, তুমি আমাকে মিথ্যা বলছো তাই না? এটা তোমার অন্য কেউ হয়? কেঁদে। আমি, এই তুমি আমাকে যে তোমার সাথে আমি মজা করব? রেগে। তিন্নি, আমি তোমার কেউ না? আমি, না। ভাই আমাকে আর মেসেজ না দিলে খুশি হব। তিন্নি, ইভান, প্লিজ আমার একটা কথা শোনো। আমি, কোনো কথা বলার নাই তিন্নি, আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তিন্নি, ইভান প্লিজ এমন করো না যান। আমি, বাই। দেন ব্লকড। হা 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 হা, কথাগুলো মনে হতেই হাসি পেয়ে গেল। রিয়াদ, হাসিস না ভাই, তোর ব্রেকআপের কথা শুনলে আমারই মেয়েটার মনের অবস্থা ভেবে খারাপ লাগে। আমি, আহারে এতই যখন খারাপ লাগে আমি ব্রেকআপ করার পরে তাদের তোর গার্লফ্রেন্ড বানিয়ে নিবি। হা হা হা। আসিফ, ইভান ভালো হয়ে যায়, এখনো অনেক সময় আছে তোর জীবনে। আমি, রিলেশন করতে থাকি, মনের মতো একজনকে পেলে সবাইকে ছেড়ে দিয়ে তাকে শুধু ভালোবাসবো আর তাকে বিয়ে করব। আসিফ, তখন সেই মেয়েটা যদি তোকে ঠকায়? আমি, এত ভাবি না রে ভাই, মেয়েরা হলো ছলনাময়ী। আজ আমার সাথে দেখবি প্রেম করছে, আবার আমি ব্রেকআপ করলে কিছুদিন পর গেলেই দেখবি আরেকজনের সাথে প্রেম করছে। আসিফ, সব মেয়ে কিন্তু একরকম না। আমি, আমি সব মেয়ের কথা বলিনি, আমি এমন মেয়েকেই খুঁজছি যে এমন টাইপের না, সবার থেকে আলাদা, যে আমাকে পুরো চেঞ্জ করে ফেলবে, আমায় ভালোবেসে আর আমার জীবনের অতীতটা ভুলিয়ে দিবে। রিয়াদ, কি অতীত আবার তোর? আমি, না কিছু না, এমনি বললাম, চল বাসায় চল। আসিফ, ভাই তুই পুরো রহস্যতে ঘেরা। আমি, হ্যাঁ রহস্যময় ছেলে। হা হা হা। আমি, রিয়াদ আর আসিফ একটা অটো নিয়ে আমাদের বাসার দিকে যাচ্ছি, হঠাৎ রাস্তায় ছোট্ট একটা রিকশার উপরে আটকে যায়। এটা আমি কি দেখছি ও এখানে কিভাবে? আজ যখন পেয়েছি ওর দেখা, আমার তখন সবটা জানতে হবে। ওর কাছে আমার অনেক কিছু জানার আছে যে। আমি, মামা? অটো ড্রাইভারকে বললাম। ড্রাইভার, জি। আমি, অটোটা একটু দাঁড় করান, আমি নামবো। রিয়াদ, কোথায় যাবি রে? আমি, তোরা যা, আমি আসছি। বলেই অটো থেকে নেমে দৌড় দিলাম। অনেক দূরে দৌড়ে এসেও আর পেলাম না। কোথায় চলে গেল ও? কিছুক্ষণ আগে অবধি তো এখানে ছিল। ধুর, এতদিন খুঁজেছি পাইনি, আর আজ পেয়েও হারিয়ে ফেললাম। আপনারা ভাবছেন তো আমি কাকে দেখে এমন অটো থেকে নেমে আসলাম? সবটাই জানতেন পারবেন আমাকে নিয়ে, কি এত রহস্য আমার মাঝে? কেন আমি এত রিলেশনে জড়াইছি? ওকে পেয়েও আজ হারিয়ে ফেললাম। অনেক খোঁজার পর যখন আর পেলাম না, তখন সোজা বাসার দিকে ফিরে গেলাম। প্রচুর দৌড়ানোর পরে এতটা রাস্তা হেঁটে আসার কারণে শার্টে ঘামের কারণে ভিজে উঠেছে আর প্রচন্ড টায়ার্ড লাগছিল। আমাকে দেখেই রিয়াদ বলে উঠল, রিয়াদ, কিরে তোকে টায়ার্ড লাগছে কেন? অটো থামিয়ে হঠাৎ কোথায় চলে গেলি কিছু না বলে? আমি, না রে, কোথাও যাইনি, বাসার কাছের এক বন্ধুকে দেখলাম তাই কথা বলে আসলাম। রিয়াদ, আচ্ছা রেস্ট কর। আমি, হুম। আমি ভাবতে থাকি, তুমি মিথ্যা বলা শিখালে আর এখন আমি মিথ্যার শহর তৈরি করে ফেললাম। সাদামাটা মনের একজন মানুষ ছিলাম, মিথ্যা শুনতে যেমন পছন্দ করতাম না, তেমন মিথ্যা বলাটা আমার দ্বারা সম্ভব হতো না। ফ্রেন্ড বলতে একজন ছিল তখন, তবে সেও আর নেয় না, বিদেশে চলে গেছে, কথা হয় না বললেই আসলে কি সম্পর্ক যতটাই গভীর থাক, যদি কাছের মানুষ অনেকটা দূরে চলে যায় তাহলে সম্পর্কে চির ধরবেই, তবে দূর থাকাকালীনই সম্পর্ক তৈরি হয়েছে, এটা আলাদা ব্যাপার। আসলে কেমন ছিলাম, আর কি অতীত ছিল আমার? চলুন ঘুরে আসা যাক 3 বছর আগে থেকে। 3 বছর আগে এসএসসি পাশ করে সদ্য কলেজ ভর্তি হওয়া ছাত্র আমি। পড়াশোনাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাড়ির সবার আদরের। এর পিছনের কারণটা আমার বড় 3টা বোন, তারপর আমি হয়েছি।
বাড়ির একমাত্র ছেলে হওয়ায় সব আদরই আমি পাইতাম, আর আমার বড় আপুরা যে কি পরিমাণ ভালোবাসে আমাকে তা তো কোনো ভাষায় আমি লিখে প্রকাশ করতে পারবো না। আমার কলেজ লাইফের একমাত্র কাছের বন্ধু ছিল জিহাদ। ও আমার এতটাই কাছে ছিল যে সারাটা দিন তো একসাথে থাকতাম, অনেক সময় ও আমার বাসায় আবার কখনো আমি ওর বাসায় ঘুমাইছি। কলেজ শুরু হওয়ার পর থেকে একদিনও মিস করিনি আমরা। তো সেই দিন আমার হঠাৎ জ্বর, আর সেই জ্বরের কারণে আমি 2 দিন কলেজ যেতে পারলাম না। পরের দিন রেডি হব, তখনই অচেনা একটা নাম্বার থেকে কল আসে। নাম্বার একদমই অচেনা লাগলো আমার কাছে। কিছু না ভেবে ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করে কানে ধরতেই এক মোহনীয় মেয়ে কণ্ঠস্বর শুনতে পাই। মেয়ে, এই আপনি কলেজ কেন আসেন না? আমি অসুস্থ ছিলাম একটু তো তাই। কিন্তু আপনি কে? মেয়ে, আমি ভূত, আমায় চিনতে হবে না। আমি, আমার জানা মতে কোনো ভূতের সাথে তো আর আমার যোগাযোগ নাই, আর ভূতের কাছে আমার নাম্বার গেল কি করে? মেয়ে, ফাজিল, শুধু কলেজে আয়তরে দেখাচ্ছি মজা। আমিও চাই আপনি আমার সামনে আসেন। মনে মনে কলেজে খুশি মনে আসি আর ভাবতে থাকি কে ওই মেয়েটা, আর আমার নাম্বার কই থেকে পেল। আমার তো সামনে আসতে চাইলো, এখনো তো আসার কোন নাম নাই। আমি গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, না এখনো কেউ তো নাই। হঠাৎ পেছনে থেকে কেউ কলারটা ধরলো। আমি পিছনে তাকাতেই দেখি জিহাদ। শালা, তোরে কখন থেকে খুঁজতেছি পাই না, গেটের সামনে কি করিস? আমি, আর বলিস না রে, বাসা থেকে বের হওয়ার আগে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করি, তারপর যা যা হয়েছে সব জিহাদকে বলি। জিহাদ, কোন মেয়েকে নাম্বার দিছিলি? আমি আমি নাম্বার দিব কোনো মেয়েকে, আর সেটা তোকে বলবো না। জিহাদ, ভাই তুই এক কাজ কর, ওই নাম্বারে এক কল দে, দিয়ে শোন ওর পরিচয় কি। আমি, দাঁড়া দিতেছি। নাম্বারটা 2বার কল দিলাম কিন্তু সুইচ অফ আসছে। কি ব্যাপার, এখন আবার ফোন অফ কেন? জিহাদ, কিরে ফোন ধরে না? আমি, ফোনটা বন্ধ আসছে। জিহাদ, কেউ মনে হয় মজা করছে। আমি, হতে পারে। সেদিনের মতো ক্লাস করে বাসায় আসি। ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে স্ক্রল করছিলাম, তখন আবার কল আসে সেই অচেনা নাম্বার থেকে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই সেই ওই মেয়েটার কণ্ঠস্বর। মেয়ে, একবার কথা বলতেই এই অবস্থা মিস্টার? আমি, মানে? মেয়ে, গেটের সামনে হিংলার মতো দাঁড়িয়েছিলেন যে। আমি, আপনি আমায় দেখছেন? অবাক হয়ে। মেয়ে, প্রতিদিনই দেখি, প্রতি স্বপ্নে দেখি। আমি, মানে? মেয়ে, আপনার মাথা, এখন শুনুন যেটা বলছি। আমি, বলুন। মেয়ে, কালো শার্ট পরলে আপনাকে অনেক সুন্দর লাগে, কালকে কালো শার্ট পরে আসবেন। আমি, ও হ্যালো, কে আপনি যে আপনার জন্য আপনার কথা মতো শার্ট পরে যাব? মেয়ে, আমি যেই হই, যদি না পারেন তাহলে আপনার খবর আছে। টুত টুত টুত। কি হলো ব্যাপারটা? পুরো কথা শেষ না করেই কলটা কেটে দিল। পরিচয় দেয় না, সামনে আসে না, আবার অর্ডার করছে তার ইচ্ছেতে শার্ট পরতে। পরের দিন অফ হোয়াইট রঙের শার্ট পরে বের হব, তখনই মেয়েটার কথা মাথায় আসক। আমাকে বলেছিল ব্ল্যাক শার্ট পরতে। কি মনে করে গায়ে দেওয়া শার্টটা খুলে রেখে ব্ল্যাক শার্টটা পরে নিই। আজ কলেজে পুরো একটা বোরিং সময় যাবে আগেই বুঝতে পেরেছিলাম, কারণ জিহাদ কি যেন কাজে ওর আব্বুর সাথে সাফারে গেছে। আমিও ভেবেছিলাম কলেজে যাব না আজ, তবে যাচ্ছেই শুধু ওই মেয়েটার কারণে। একবার যদি সামনে আসে, আসলে এতটা আকর্ষিত থাকতাম না। অবাক লাগার কিছু কারণ ছিল তার মধ্যে। মেয়েটাকে আমি চিনি না, সে আমাকে চেনি। আবার সে আবার আমার উপর নজরদারি করছে আর নাম্বারটা জোগাড় করে ফেলছে। এছাড়াও আরেকটা হলো মেয়েটার ভয়ের ভয়ঙ্কর সুন্দর, অদ্ভুত মায়াবী এক কণ্ঠ। সেই কণ্ঠেই এক মাদকতা মেশানো। যাই হোক, একাই কলেজে আসি। গেটের সামনে এসে আশেপাশে একবার তাকাই। তাকিয়ে গেট দিয়ে ভেতরের দিকে যেতে নেই, তখনই আমার শার্টটাকে টেনে ধরে। আমি মনে অস্থিরতা নিয়ে পিছনে তাকাই, একটা ছোট ছেলেকে দেখি। আমি, কিছু বলবা ভাইয়া? ছোট ছেলে, এই কাগজটা একটা আপু আপনাকে দিতে বললো, আমার দিকে একটা মোড়ানো কাগজ দিয়ে। আমি, কোন আপু দিতে বলছে? ওর হাত থেকে কাগজটা নিয়ে। ছোট ছেলে, ওই যে ওই আপুটা, হাত দিয়ে ওর পিছনের দিকে ইশারা করে। আমি, কই? কেউ ছিল না। ছোট ছেলে, এখনই তো ছিল, কোথায় গেল? আমি, আচ্ছা তুমি যাও।
ছোট ছেলেটা চলে গেলে আমি মোড়ানো কাগজটা খুলে দেখি সেখানে লেখা, তোর কপাল ভালো কালো শার্ট পরছিস, না হলে তোরে কি যে করতাম, তবে তোমাকে অনেক কিউট লাগছে কালো শার্ট পরে। থাঙ্কু জান, উম্মা হহ। হি হি হি। আজবো তো এগুলা কেমন টাইপের কারসাজি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখি না, তখনই আমার পকেটে ফোন বেজে ওঠে। কলটা করেছে। ফোনটা বার করতেই দেখি সে মেয়েটার নাম্বার থেকে কল এসেছে। ফোনটা কানে ধরতেই মেয়েটা বলে ওঠে, মেয়ে, এতই যখন দেখার ইচ্ছে আমায়, তাহলে কাল কলেজ শুরু হবার 30 মিনিট আগেই ক্যান্টিনে আসবা, ওকে যান। আমি, এই কে আপনার যান? আর ওসব লিখছেন, বাজে মেয়ে কোথাকার। মেয়ে, বরকে কিস করলে বুঝি বাজে মেয়ে হয়ে যায়? আমি কিসের বর? মেয়ে, ওটা আপনার বুঝতে হবে না মিস্টার ইভান চৌধুরী। আমি, আপনার নামটা কি সেটা তো বলবেন। মেয়ে, স্যারেরা ধৈর্য ধরছে নাকি? আমি কে জানার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন যে। আমি, মোটেও না, আমি কোনোই ব্যস্ত হয়নি। ভাব নিয়ে। মেয়ে, কথা শুনে কিন্তু একজন মানুষের মনের অবস্থা কেমন তা বোঝা যায়। আর আপনার কথা বলার অস্থিরতাই আমাকে বলে দিচ্ছে তুমি আমাকে নিয়ে ভাবছো। তো যাই হোক, কালে তো দেখতে পারবা, তাই নিজের অস্থিরতাটা কমাও। আর কাল তুমি ওই যে ব্লু রঙের শার্টটা পরে আসছিলা যে, একদিন ওইটাই পরে আসবা। আমি, এই আপনি এটাও জানেন আমি কবে কোন শার্ট পরে আসছি? মেয়ে হয়ে একটা ছেলেকে ফলো করছেন, আপনার লজ্জা করে না? মেয়ে, না গো। হি হি হি। আমি, কি নির্লজ্জ মেয়েরা বাবা। মেয়ে, হ্যাঁ আমি সব, এখন রাখছি তাহলে। ট্রুথ ট্রুথ ট্রুথ। কি মেয়েরে বাপরে, নিজের ইচ্ছেতে কল, আবার নিজের কথা শেষ হলেই কল কেটে দেয়। সেদিনের মতো কলেজ শেষ করে বাসায় ফিরে আসি। না, কলেজের ব্যাপারটা তো আমার জিহাদকে জানাতে হবে, না হলে তো হচ্ছে না। আরও যাওয়ার সময় পাইল না। কাল মেয়েটার মুখোমুখি হব, আর হারামি শালা কোথায় যেয়ে বসে আছে। দেরি না করে জিহাদকে কল দেই। আমি, কিরে কি অবস্থা? জিহাদ, এই তো রে, তোর কি খবর? আমি, ঘুম, তুই কবে আসবি? জিহাদ, আমি তো আসতে আসতে আরো 2 দিন যাবে। কেন রে, কিছু হয়েছে? আমি, তোকে একটা মেয়ের কথা বলছিলাম যে অচেনা নাম্বার। জিহাদ, হ্যাঁ বলছিলি, তো কি হয়েছে আবার? তারপর আমি জিহাদকে আমার সাথে হয়ে যাওয়া ঘটনা সব বললাম। জিহাদ, তাহলে তো ভালোই। আমার তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা তোরে পছন্দ করে। আমি, তোর যত কথা, একটা মেয়ের খেয়ে দিয়ে আর কাজ নেই তো যে আমাকে পছন্দ করবে। আমার মনে হচ্ছে কেউ মজা করতেছে, কিন্তু কে তা বুঝতে পারছি না কোন ভাবে। আমার স্কুল লাইফে ফ্রেন্ড হতে পারে। জিহাদ, যেই হোক কাল দেখতে পারবি। তুই এত ভাবছিস কেন ওই মেয়েটাকে নিয়ে, সেটা বলতো। আমি, আজগবি একটা বলিস না। আমি কোনোই ওই মেয়েটার কথা বেশি ভাবছি না। জিহাদ, হয়েছে আমরা বুঝি। ফোনটা রাখো, আব্বু ডাকতেছে। আমি, ওকে। ফোনটা রেখে শুয়ে কাল কি হবে সেসব ভাবছিলাম। জিহাদ ও বলল, আর তখন ওই মেয়েটাও এক কথায় বলছে, আচ্ছা আসলেই কি মেয়েটার কথা একটু বেশি ভেবে ফেলছি। ধুর ছাতা, ভালো লাগে না, আর মনের ভিতর কি এত পেরেশানি নিতে ইচ্ছে করে। এখন ঘুম দিব, একেবারে সকালে কলেজ যাব। দিলাম ঘুম। সকাল 8টায় জাগা পেয়ে যাই। কি ব্যাপার, আম্মু ডাক নিতেই উঠে পড়লাম। আজ কোন দিকে সূর্য উঠছে। একা উঠতে পারায় নিজেকে আরো কিছুক্ষণ বাহবা দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। বাথরুম ঢুকেই আয়নায় নিজের মুখটা নজরে আসলো। ঈশ্বরের, দাড়িগুলো খুব বেশি বড় মনে হচ্ছে। তাই দেরি না করে মেশিন এনে দাড়িটা হালকা ট্রিম করে মুখ ধুয়ে বার হয়ে আসলাম। বের হয়ে ব্লু কালার শার্ট সাথে ব্ল্যাক কালার প্যান্ট, হাতে ঘড়ি পরে শার্টের হাতা ফোল্ডিং করছিলাম, তখন আমার আম্মু উপরে আমার রুমে আসে। আম্মু, কি রে ইভান, তুই উঠে পড়েছিস? চোখ কপালে তুলে। আমি, জি আম্মু, কেন? আম্মু, তুই তো আজ পর্যন্ত কোনোদিন একা ঘুম থেকে উঠিসনি, আর আজ দেখছি উঠে একেবারে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছিস। আমি, মানুষ মাত্রই পরিবর্তনশীল। একজনের পরিবর্তন হয়ে যাওয়াটা স্বাভাবিক। ভাব নিয়ে। আম্মু, আচ্ছা আর বলতে হবে না, দেখবো কতদিন এই লেকচার থাকে। আমি, আচ্ছা দেখো। রেডি হয়ে রুমে কিছুক্ষণ বসেছিলাম। মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা অন করে নিজেকে আরেকবার দেখে নিলাম। তখনই ফোনে মেসেজ আসে, 9টা 20-এর ভিতর কলেজে ক্যান্টিনে আসবা, আর আসার সময় বেলি ফুলের মালা নিয়ে আসবা, আমার খুব পছন্দের। আমি আবার এখন বেলি ফুলের মালা কোথায় পাবো?
কে যে এটা ধুর আর এসব ভালো লাগছে না। যেহেতু আমার মালা নিতে হবে আবার ওনার জন্য, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাসা থেকে। কলেজের রাস্তায় বাম পাশের সাইডে একটা ফুলের দোকান, সেখান থেকে তার জন্য বেলি ফুলের একটা মালা কিনে সোজা কলেজ গেট হয়ে ক্যান্টিনে আসি। 9টা 5। আল্লাহ, এখনো প্রায় 15 মিনিট পড়ে আছে। এই সময় কি করি এখন? একটা সিটে বসে নিজের মনে ফেসবুকে স্ক্রল করছিলাম আর বন্ধু বান্ধবী পোস্টের কমেন্ট করছিলাম, তখন আবার সেই মেয়ের মেসেজ। ওই, এত কিসের ফোন দেখা তোর? সামনে এসে দাঁড়িয়ে আছি, দেখা পাস না? সামনে তাকাতেই দেখি কেউ তো নেই। আজব ভাই। আমি মেসেজ করলাম, মিথ্যা কথা বলার লিমিট থাকে। কই আপনি আমার সামনে? মেসেজ দেওয়ার 2-3 সেকেন্ড পরেই আমার কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করি। হাতটা অনেক নরম ছিল, বোঝাই যাচ্ছিল মেয়েলি হাত। আমি চোখ বন্ধ করে বলি, আপনি কি আসছেন? মেয়ে, হুমম। সেই চেনা আওয়াজটা চিনতে আমার ভুল হয়নি। আমি ফিরে ওর দিকে হলাম। দুধে আলতা গায়ের রং, মাথার চুলগুলো সুন্দর করে বাঁধা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, 2 চোখের উপরে জোড়া ভুরুর সংযুক্তি আর ঠোঁটে অদ্ভুত ধরনের মিষ্টি হাসি। আমি হা করে ওর দিকেই তাকিয়েছিলাম। মেয়ে, হা বন্ধ করো, না হলে তো এবার মাছি ঢুকে যাবে। হি হি হি। আমার কান জুড়ে ওর হাসিটা বাজছে। আমি এক পলকে ওর হাসির দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত সুন্দর হাসি। সময়টা আটকে থাকুক না এভাবেই, তাহলে তো এই হাসিটা অনন্তকাল জুড়ে দেখে উপভোগ করতে পারবো। মেয়ে, এভাবে তাকিয়ে কি সময় কাটিয়ে দিবে? ওর কথায় আমি তখনকার মতো বর্তমানে ফিরে আসি। আপনার নাম? মেয়ে, সামিয়া ইয়াসমিন। হুম, আচ্ছা। কি বলবো যে আর ভেবে পাচ্ছিলাম না। সামিয়া, আমার মালাটা কই? এই তো। ওর দিকে মালাটা ধরে। সামিয়া টুকটাক কথা বলছিল, কিন্তু আমি শুধু ওর কথার উত্তর দিচ্ছিলাম। সেদিনের মতো কলেজ শেষ করে বাসায় এসে সামিয়ার সাথে কথা বলা শুরু করলাম। একবারে সন্ধ্যা পর্যন্ত কথা বলে তখনকার মতো পড়তে বসি। প্রায় 6 মাস হয়ে গেলে নিজের ফেসবুক প্রোফাইলটা চেঞ্জ করিনি, তাই ভাবলাম আজকে যে ছবিটা তুলছিলাম সেটা প্রোফাইলে দেই। তাই দেরি না করে আইডি প্রোফাইল চেঞ্জ করে দিয়ে পড়াতে মন বসালাম। তখন 8টা 23 বাজে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। কি ব্যাপার? সামিয়া ফোন করেছে, ওকে না বলে দিলাম পড়াশোনা শেষ করে কথা বলবো, ও আবার এখন কেন ফোন দিচ্ছে? আর কিছু না ভেবে ফোনটা রিসিভ করি। সামিয়া, কি করতেছো? পড়াশোনা করছি। তুমি? সামিয়া, রাখো তোর পড়াশোনা, এখনই অনলাইনে আসবি, এখনই। কেন? তোমাকে তো বললাম পড়াশোনা শেষ করে কথা বলবো। সামিয়া, তোরে অনলাইন আসতে কইছি, তুই আসবি। কিন্তু শোনো। টুথ টুথ টুথ। ফোনটা কেটে দেয় সামিয়া। আর আমিও দেরি না করে সোজা মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে এসে দেখি অনেকগুলা মেসেজ এসেছে। মেসেজ সিন করার আগেই সামিয়া ফোন দিল। সামিয়া, সমস্যা কি তোর? তুই তুকারি করছেন কেন? আমি কি করলাম? সামিয়া, তুই যে ফেসবুকে পিক ছাড়ছস সেটা আমাকে বলছিলি। তো কি হয়েছে? আমি পিক ছাড়তে পারবো না। সামিয়া, পিক ছাড়বি ভালো কথা, তোর পিকে মেয়েরা কমেন্ট করবে কেন? যারা আমার আইডিতে অ্যাডার আছে তারা সবাই আমার চেনা বন্ধু অথবা বান্ধবী। সামিয়া, তাতে কি? তোকে মেয়ে মানুষ কমেন্ট কেন করবে? আমার ফ্রেন্ড হয়, আমাকে তো কমেন্ট করতেই পারে। সামিয়া, তুই এই মুহূর্তে পিক ডিলিট করবি, না হলে যে মেয়ে কমেন্ট করছে সেটা ডিলিট কর। আচ্ছা, এটা নিয়ে রাগের কি আছে? সামিয়া, অনেক কিছু আছে। তুই কি করবি তা এখন তাড়াতাড়ি করবি, আমি শুধু এটাই জানি। আচ্ছা, মেয়ে তো শুধু একটা ছবি দেয়া নিয়ে পুরো ব্যবহারই পাল্টে গেল তার। ধুর, ভালো লাগে না। তাই আমি কমেন্ট ডিলিট না করে আমার পিকটাই রিমুভ করে দেই আইডি থেকে। ডিলিট করেই সামিয়াকে মেসেজ দিলাম। আমি হালকা একটু অভিমান করে বললাম, আইডি থেকে পিক রিমুভ করে দিছি। সামিয়া, বাহ, অনেক ভালো করছো। উম্মা হহ। এটা কি হলো? সামিয়া, কি আবার হবে হুম? ওই যে। সামিয়া, আমার বর আমি দিব, তাতে আপনার কি? আপনার বর আমি কবে থেকে? সামিয়া, তা তো বলা যাবে না। এখন তোমার ফেসবুক আইডিটা দাও।
আমি মানে সামিয়া, তোমার ফেসবুক আইডি দিবা ব্যাস। আমি দিব না। সামিয়া, তুই দিবি না, তোর বাপ দিবে। তাড়াতাড়ি আইডি দে তোর। আমি দিব না। সামিয়া, দিবি না তো? ওকে বাই রাখছি। আমি আচ্ছা দিতেছি, তবে আপনার আইডিও দিতে হবে। সামিয়া, এটা কোন বিষয় হলো? এখনই দিচ্ছি। তারপর একে অপরের আইডি নিয়ে তখন সামিয়া বলল, সামিয়া, এখন তুমি অফলাইনে যেতে পারো, আর পড়াশোনা শেষ করেই আমাকে মেসেজ দিবা। যদি না দিছো বাসায় যেয়ে কিন্তু তোমার মাথা ফাটিয়ে দিয়ে আসবো। আমি, তুমি তো ফাটাবাই, একটা গুন্ডা মহিলা। সামিয়া, হি 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 হি। তারপর সামিয়াকে তখনকার বিদায় দিয়ে আমি পড়তে আসি, তবে পড়েও কেমন জানি ভিতরে অস্বস্তি কাজ করছিল, কোনোভাবেই পড়াশোনায় মন দিতে পারছিলাম না, প্রতিটা সময় শুধু সামিয়ার কথা মাথায় আসছিল। তারপরে নিজের পড়াটা শেষ করতে তো হবে। পড়াশোনাটা আগে পড়ে বাকি সব কিছু, তাই পড়াশোনা শেষ করে সামিয়াকে মেসেজ দেই। সামিয়ার সাথে কথা বলতে বলতে রোহান, আমার এক বন্ধু, আমাকে মেসেজ দিল। রোহান, কিরে ট্রিট কবে দিবি? আমি, কিসের ট্রিট? রোহান, রিলেশনে গেলি আর ট্রিট দিবি না? আমি আবার কবে রিলেশনে কবে গেলাম? রোহান, রিলেশন স্ট্যাটাস দেয়া দেখলাম তোর। আমি, কি বলছিস তুই? দাঁড়া আমি দেখছি। মেসেঞ্জার থেকে ফেসবুকে এসে দেখি, হ্যাঁ সত্যি তো রিলেশনশিপ স্ট্যাটাস দেয়া, কিন্তু এটা তো আমি দেইনি। নিশ্চিত এটা সামিয়ার কাজ, কারণ আমার আইডি সামিয়া ছাড়া আর কারোর কাছে নাই, তাই পোস্টটা হাইড করে সামিয়াকে মেসেজ দিই। আমি, কি করছো এসব? সামিয়া, কি করছি? আমি, আইডিতে রিলেশনশিপ কেন দিয়েছো? সামিয়া, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। আমি, কেন? সামিয়া, তোমার এত এত বান্ধবী আইডিতে আমার জেলাস লাগছে তাই দিছি। আমি, এত জেলাস? সামিয়া, হুম। এইভাবে ওই দিন রাতে অনেক রাত পর্যন্ত কথা বলি। সেই দিন না আমি সামিয়াকে প্রপোজ করছি আর না সামিয়া আমাকে করছে, তারপরেও আমরা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। প্রতিদিন ওর সাথে কথা বলা, একসাথে সময় কাটানো সবটাই নেশার মতো কাজ করত। হয়তো কিছুদিনের সম্পর্ক, তবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। আর সামিয়া কেমন যেন আমি কিছু না বলার আগেই আমার সমস্যা বুঝে ফেলতো, তাই সামিয়াকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। 3 মাস পর একদিন সামিয়া আমাকে বলে, সামিয়া, কলিজা? আমি, হুম বলো। সামিয়া, ও জানন? আমি, হ্যাঁ শুনছি তো বলো। সামিয়া, ভালোবাসি। আমি, হুমম, আমিও ভালোবাসি তো। সামিয়া, আমাকে বিয়ে করবে তো? আমি, হুমম, জান করবো তো। সামিয়া, সত্যি তো? আমি, কেন বিশ্বাস হয় না আমার কথা? সামিয়া, তোমাকে তো নিজের থেকে বেশি বিশ্বাস করি জান, তবুও ভয় হয় অনেক। আমি, তাই বুঝি? আচ্ছা বলো, কি করলে তোমার ভয়টা একদম কেটে যাবে? সামিয়া, আমাকে বিয়ে করলে। আমি, পাগলি। এখন কি করলে তোমার ভয়টা একটু হলেও কাটবে? সামিয়া, তোমার বাড়িতে কার কার সাথে তোমার সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা বলো। আমি, আমার আপু আর আম্মু। সামিয়া, তাদেরকে কি সব কথা মন খুলে বলতে পারো? আমি, হুমম। সামিয়া, তাহলে আন্টিকে আর আপুকে আমার সাথে পরিচয় করিয়ে দাও, আর তাদের আমাদের সম্পর্কের কথাটা জানাও। আমি, এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, কালই তোমাকে বাসায় এনে পরিচয় দিব। সামিয়াকে বলার পরের দিনই সামিয়াকে পরিচয় করিয়ে দেই ভিডিও কলে, আর আপু আর আম্মুকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেই। তারা তেমন কিছু না বললেও আমাকে একটা কথা বলে, আমার জীবন আমি কি করছি তা আমার ব্যাপার। তাদের কথা মনোভাবে এতটা পরিষ্কার ছিল, আমার রিলেশনের কথা শুনে তারা যে খুশি তেমন না, তবে আমার রাগ আর জেদটা অনেক বেশি, তাই আম্মু আর আব্বু কিছু বলে না। হ্যাঁ, আমরা রিলেশনে ছিলাম, তারপরে নিজেদের পড়াশোনা ঠিক রাখছি, পরিবারকে সময় দিচ্ছি, আবার আমরা নিজেদেরকে সময় দিচ্ছি। সব দিক দিয়েই আমরা একটা পরিপূর্ণ রূপ নিয়েই আমাদের সম্পর্ক এগোচ্ছিলাম। 8-9 মাস পর কাল আমার আর সামিয়ার ভালোবাসার 1 বছর পূর্ণ হবে, তাই মনের ভিতর ওর জন্য কিছু করতে খুব মনে চাচ্ছিল। তবে মাসের শেষ, এখন পকেটে 30 রাখা ছাড়া আর একটা টাকা নেই যে সামিয়াকে কোন সারপ্রাইজ দিব। জিহাদের থেকে টাকা চাইলাম, ওর ও এক সমস্যা, মাসের শেষ হাত খরচ যা দেয় বাড়ি থেকে সেই টাকা শেষ।
আরো কিছু বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাইলেও তারা সাহায্য করে না, এইদিকে তারা কোনোদিন সাহায্য চাইলে আমি কোনোদিন ওদের ফিরাইনি। কথায় আছে যে বিপদে পড়লে কাছের মানুষ চেনা যায়, কথাটা তিতা হলেও সত্যি। আর বাসা থেকেও আমি টাকা চাই না, না চাওয়ার আমি না চাইতেন সব আমার হাতে চলে আসে। কিছু আনার কথা বলে যে টাকা নিব বলবে তারা এনে দিবে। উপায় না পেয়ে চুপচাপ শুয়ে ভাবছিলাম কি করব। হঠাৎ ফোনটা বেজে ওঠে, সামিয়া ফোন করেছে। আমি হুম হেলো। সামিয়া কই তুমি যান? আমি এই তো রুমে। সামিয়া কাল কলেজে যাব না, আমরা একসাথে ঘুরবো কেমন? আমি হুম আচ্ছা। মন খারাপ করে। সামিয়া মন খারাপ তোমার? আমি না জান। সামিয়া কি হয়েছে তোমার? আমি কিছু না জান, এমনি। খাইছো তুমি? সামিয়া হুম, তুমি? আমিও খেয়েছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে তখনকার মতো কথা শেষ করি। কথা শেষেই আবার সেই এক টেনশন মনের ভিতর কাজ করতে থাকে, কিভাবে সামিয়াকে সারপ্রাইজ দিব। কোনোভাবেই তো একটু টাকার ব্যবস্থা করতে পারলাম না। কাল কি করব আমি আমার সামিয়ার জন্য? পাগলিটাও যে অনেক আশা করে আছে কালকের দিনটার জন্য। তখনই আবার ফোনটা বেজে ওঠে, পাগলিটা আবার কল দিচ্ছে। আমি হুম বলেন যান। সামিয়া কাল তুমি ব্ল্যাক পাঞ্জাবি আর আমি ব্ল্যাক শাড়ি পরে আসবো। আমি জো হুকুম মেরা বেগম সাহেবা। সামিয়া হুম এখন ঘুমিয়ে পড়ো। আমি হুম তুমিও। সামিয়ার সাথে কথা বলা শেষ করেই মনে এক প্রকার দুশ্চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়লাম, আর এক ঘুমে একবারে সকাল 6টায় জাগা পাই। সময় দেখে মনে হলো আর কিছুক্ষণ বাদে তো সামিয়ার সাথে যাব। পকেটে মাত্র 30টা টাকা। না রুমে আর বসে থাকতে ইচ্ছে করছে না, দম বন্ধ হয়ে আসতেছে। তাই রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসি। এসে ছাদের রেলিং ধরে নিচে তাকাতে দেখি। এসে ছাদের রেলিং ধরে নিচে তাকাতেই বাগান চোখে পড়লো, আর একটা আইডিয়া চলে আসে। এখন সেটা কতদূর সম্ভব তো পরেই দেখা যাবে। ছাদ থেকে নিচে এসে বসতেই সামিয়ার কল। আমি হ্যালো। সামিয়া হুম। আমি হুম মম। সামিয়া হুম মম। আমি বলো যান। সামিয়া কখন বের হবা? আমি তুমি বলো। সামিয়া কলেজ টাইমটাই বার হওয়াটাই ভালো হবে। আমি হুম তাহলে আজ তো কলেজ হবে না? সামিয়া না, আজ আমরা পুরো কলেজ টাইমটা একসাথে সময় কাটাবো। কেন, তোমার কি ইচ্ছে নেই? আমি হুম ইচ্ছে কেন থাকবে না? সামিয়া তাহলে কলেজে যাওয়ার কথা কেন বললা? আমি আরে এমনি বলছি। সময়ের গতিধারায় কলেজের সময় প্রায় ঘনিয়ে আসছে। যতটা সময় যাচ্ছে মনের ভিতর কেমন একটা অস্থিরতা কাজ করছে, কারণ সামিয়ার জন্য স্পেশাল কেন কোন কিছুই করতে পারবো না। মেয়েটা কত আশা নিয়ে আছে আজকের দিনটাকে ঘিরে, কিন্তু আমি না, দেরি করা যাবে না। রেডি হতে হবে, আবার লেট হলে পাগলিটা আমার মাথায় ফেটে দিবে। সামিয়ার কথা মতো ব্ল্যাক পাঞ্জাবির সাথে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক সানগ্লাস পরে এলোমেলো চুলগুলো একটু ঠিক করে নিলাম। এখন করতে আসল কাজ, আমার টেবিলের ড্রয়ার থেকে কস্টেপটা পকেটে নিয়ে নিচে চলে আসলাম। আম্মু, ইভান আজ কলেজে যাবি না? আমি না আম্মু, আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাই বন্ধুরা সব একসাথে করব। মিথ্যা বলতে হলো, কারণ আম্মুর সাথে যতই ফ্রি থাকি এসব চট করে বলা যায় না। আম্মু আচ্ছা ঠিক আছে, যা ভালোভাবে। আম্মুকে বিদায় জানিয়ে ঘরের বাইরে আসতেই সামিয়ার কল। আমি হ্যাঁ জান বলো। সামিয়া কই তুমি? আমি বের হয়েছি জান। সামিয়া আমিও বার হয়েছি, 10 মিনিটে কলেজ গেটের সামনে চলে আসবে। আমি 10 মিনিট? সামিয়া হ্যাঁ, যদি না পৌঁছতে পারো তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আমি আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সামিয়ার সাথে কথা শেষ করে সোজা বাগানে যেয়ে গোলাপের গাছ থেকে 8টা গোলাপ নিয়ে বাড়ির বাইরের দিক চলে আসি। বাইরে এসে সবগুলো গোলাপ একসঙ্গে করে গোলাপের ডালগুলোতে কস্টেপ দিয়ে বেশ সুন্দর তোড়ার মতো বানিয়ে নিই। তারপর পায়ে হেঁটে সোজা চলতে থাকি কলেজের গেটের উদ্দেশ্যে। আল্লাহ, এখনই 10 মিনিট পার হয়ে গেল কাজ সারছে, আজ আমার কপালে দুঃখ আছে। প্রায় 20 মিনিট লেগে যায় পৌঁছাতে, যেয়ে দেখি আমার পরিটা বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর এই ওদিক তাকিয়ে দেখছে। হঠাৎ আমার উপর সামিয়ার নজর পড়তেই মুখে রাগ নিয়ে নিচের দিকে মুখ করে তাকিয়ে থাকলো। এরে যা ভাবছিলাম তাই হলো।
পাগলিটা রাগ করেছে আমার উপরে, এখন এই রাগ কন্ট্রোলে আনি কি করে? আমি তাড়াতাড়ি পা চালিয়ে সামিয়ার পাশে গিয়ে দাঁড়াতেই সামিয়া রেগে বলে উঠল, সামিয়া, এখানে কি চাই? আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার উপর প্রচন্ড রাগ করছে, তাই একটু আদুরে গলায় বলি, আমার জানটাকে তো অনেক কিউট লাগছে, একদম পরীর মতো। সামিয়া, কেউ আপনার জান বা পরি না। আমি তাই বুঝি? সামিয়া, জি। আমি, আচ্ছা তোমার রাগ করে ভাঙাচ্ছি, এখন আগে এখান থেকে চলো। সামিয়া পরিবেশ পরিস্থিতি বুঝে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে আমার সাথে হাঁটতে শুরু করে। কলেজ থেকে হালকা দূরে একটা রাস্তায় আমরা দুজনে একটা ইটের তৈরি সিটে বসি। আমি, এখনো রাগ করে থাকবা যান? সামিয়া, নিশ্চুপ। আমি, বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে। সামিয়া, আর কিছু? রেগে আমি আর উপায় না পেয়ে সামিয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর সামনে আমার তৈরি গোলাপের তোড়াটা ওর সামনে ধরি। আমি, সরি মাই লাভ, সত্যিই সরি। আই লাভ ইউ ইউ শামু। সামিয়াকে ভালোবেসে শামু বলে ডাকি। সামিয়া আর রাগ ধরতে পারে না, আমার হাত থেকে ফুলটা নিয়ে বলে, সামিয়া, আই লাভ ইউ টু আমার জামাই। আমি, হুম। সামিয়া, এখন চলো যাওয়া যাক কোথাও। এই কথাটা শুনতেই মনটা খারাপ হয়ে আসে আমার। সামিয়া, কি হলো জান? আমি, না। সামিয়া, তোমার মুখটাই বলে দিচ্ছে কিছু হয়েছে, যদি না বলো আমি বাসায় চলে যাচ্ছি। আমি, শামু আসলে মাসের শেষ তো, তাই হাতটা ফাঁকা। মাথা নিচের দিকে করে। সামিয়া, তাতে কি হয়েছে? চলো আমরা পায়ে হেঁটেই ঘুরবো, আর আমার কাছে তো কিছু টাকা আছে, তা দিয়ে রাস্তায় দুজন ফুচকা খাবো। দেখি মাথা নিচে না, বলে আমার ধরে উপরের দিকে ওঠালো। সামিয়া, ভালোবাসা টাকা দিয়েই সুখ না জান, ভালোবাসাতে সুন্দর পবিত্র দুটো মনের প্রয়োজন। আমি, হুম। সামিয়া, তবে এইসব গিফট প্রত্যেকটা আমি গুনে রাখবো, যখন চাকরি পেয়ে আমাকে বিয়ে করবে তখন সব গুনে গুনে নিব, কিন্তু বলে দিলাম। আমি, আচ্ছা পাগলি। সামিয়া, শুধু তোমার। আমি, হুম মম। তারপর সামিয়ার হাত ধরে হাঁটতে থাকি। রাস্তায় একটা ফুচকা দোকান থেকে দুজন ফুচকা খাই। বেশ ভালোবাসাপূর্ণ সময় কাটিয়ে দুজন যে যার বাসায় চলে যাই। একটা কথাই মাথায় আসছিল, শুনেছি শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই প্রকৃত ভালোবাসে। উপরওয়ালার কাছে শুকরিয়া জানাই, একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে আমার জীবনে পাঠিয়েছে। এভাবেই দুষ্টু মিষ্টি ঝগড়ায় পরিপূর্ণ ভালোবাসায় আমাদের দুজনের দিনগুলো অতিবাহিত হতে থাকে। সেই সময় ঘনিয়ে কখন যে প্রায় 2 বছর পার করে আসলাম দুজন বুঝতেই পারিনি। এখন কথা বলা দুজনের একটু কমে গেছে, কারণ সামনেই আমাদের এইচএসসি পরীক্ষা। আর আমরা স্টুডেন্ট দুজনেই ভালো ছিলাম, তাই দুজনের লক্ষ্য ছিল ভালো একটা ইউনিভার্সিটিতে টেকা, কারণ ভালো ভার্সিটিতে না টিকলে ভালো ক্যারিয়ার হওয়াটা একটু দুর্বিষহ হয়ে পড়ে। দুজন বেশ ভালোভাবেই এইচএসসি পরীক্ষা দেই। পরীক্ষার পর তো আমরা দিনে 10 ঘন্টায় কথা বলে কাটাতাম। দুজনের খাওয়া দাওয়া, গোসল, নামাজ পড়া ছাড়া বাকি সময়টা আমরা কথা বলেই কাটাতাম। বাইরেও তেমন একটা যেতাম না, কারণ জিহাদও নেই, ওর ফ্যামিলির সাথে বিদেশ চলে গেছে ওর আব্বুর জন্য। 1 মাস পর দুজনেই এখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে থাকি। এখন আবার একটু কম কথা বলা শুরু হয় আমাদের। সামিয়া তো অনেক বেশি আশা ও মেডিকেলে পড়বে, আর আমাকেও বারবার বলতো মেডিকেল প্রিপারেশন নিতে। তবে আমি বুঝতেও পারিনি এই অ্যাডমিশন হওয়ার পর আমার জীবনে এমন এক ঝড় আসবে। কি হয়ে গেল আমার জীবনটা? শামু এটা করতে পারলো আমার সাথে? আমি কি নিয়ে বাঁচবো? কি এমন হয়েছে, চলুন তাহলে শুনুন কি হয়েছে। আমাদের দুজনেরই মেডিকেলে অ্যাডমিশনের পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, সামিয়া মেডিকেলের ব্যাপারে একটু বেশি মুখিয়ে ছিল, তবে আমার তেমন আগ্রহ ছিল না মেডিকেলের ব্যাপারে। পরীক্ষা দিয়ে বসতে চাইনি, তবে সামিয়ার জেদের কারণে বসতে বাধ্য হয়েছি, কারণ মেডিকেলের উপর আমার তেমন প্রত্যাশা নেই। আমার ইচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বার। তো সেদিন মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিয়েছে। আমার মধ্যে নিজের রেজাল্টের থেকে সামিয়ার রেজাল্টের জন্য টেনশন কাজ করছিল, কারণ আমিও চাই আমার পাগলিটা অনেক বড় ডাক্তার হোক, আর আমি জানি আমি মেডিকেলে টিকবো না, কারণ বায়োলজি সাবজেক্ট আমার সহ্যই হতো না। তা আম্মু নিচে একটু ডেকে পাঠায়। আমি নিচে চলে আসি, এসে আম্মুকে বলি, আম্মু আমাকে ডাকছিলে? আম্মু, বড় তো হইলি,
আমাদের ছেলেদের মধ্যে তুই কিন্তু বড় আর সিজান, আমার ছোট ভাই, কিন্তু মাত্র ক্লাস 5-এ পড়ে। আম্মু আসল কথা বলো, কি বলতে চাইছো? আম্মু, তোর আব্বুর সাথে ব্যবসাতে তো একটু হাল ধরতে পারিস। আমি, না আম্মু, আমি এখন পড়াশোনাটা শেষ করবো, তারপর পরেরটা পড়ি। আর আব্বুকে প্রতিদিন কেন যাইতে হবে? ম্যানেজার আঙ্কেল তো আমাদের অনেক বিশ্বস্ত। আম্মু, তুই এখনো ছোট, এসব বুঝবি না। তবে একটা শুনে রাখো, বিশেষ কিছু ক্ষেত্রে তোকে কাছের মানুষ আর বিশ্বস্ত মানুষগুলাই ঠকাবে, আর তারা ঠকালে তোর একবারের জন্য মনে হবে না তারা তোকে ঠকাতে পারে। আমি তোমার কথার মানে বুঝতে পারিনি আম্মু। আম্মু, বড় হো, তারপর নিজেই বুঝতে পারবি। যা রুমে গিয়ে রেস্ট নেই। আমি হুম। রুমে এসে ফোন হাতে নিতেই দেখি সামিয়ার 12টা মিস কল। কাজ সারলো। আজ আমাকে কবর দিবে আল্লাহ, ফোনটা কেন নিয়ে গেলাম না সাথে করে। দেখি সত্যিটাই বলবো, মনে কিছু সাহস জুগিয়ে সামিয়াকে কল করি। আমি জান। সামিয়া, কুত্তা কই ছিলি তুই? আমি আম্মু ডাকছিল, তাই নিচে গেছিলাম। সামিয়া, আমাকে বলে গেলি না কেন? আর গেলি ভালো কথা, ফোনটার সাথে কারে নিয়ে গেলি না কেন? আমি সরি জান, মনে ছিল না, আর হবে না, এই যে কান ধরলাম। সামিয়া, রেজাল্ট হয়েছে চেক করে আমাকে তোমার রেজাল্ট জানাও। আমি কি বলো, রেজাল্ট হয়েছে? অবাক হয়ে সামিয়া, হুমম। আমি তোমার রেজাল্ট কি হয়েছে? সামিয়া, আগে তোমার রেজাল্ট দেখে বলো, তারপর আমারটা বলছি। আমি ওকে, ঠিক আছে। সামিয়া, হুম। কল কেটে দিয়ে নিজের রেজাল্ট দেখলাম, জানতাম পাবো না, তাই হয়েছে। পাশ করিনি কারণ প্রিপারেশন ছিল না আমার মেডিকেলের, তারপরেও মনটা হালকা খারাপ হয়ে গেল। সামিয়াকে কল দেই। সামিয়া, হুম, হ্যালো। আমি পাশ করিনি, মন খারাপ করে, তোমার রেজাল্ট কি? সামিয়া, ও আচ্ছা, মন খারাপ করো না জান, আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। আমি তোমার রেজাল্টটা বলে যাও। টুত টুত টুত। ফোনটা কেটে দিল। যাই হোক, কোন সমস্যা হয়তো। আমি কিছুক্ষণ ওর জন্য নেটেই ওয়েট করি, তবে কোনো মেসেজ বা কল আসে না। নিজের মনকে কোনোভাবে বুঝিয়ে তখনকার মতো হালকা হয়ে নিচে এসে রাতে খাবার খেয়ে আবার উপরে চলে আসি। রাত প্রায় 1টা বাজতে চললে সমর কোন খোঁজ নাই। আমি আর অপেক্ষা করতে না পেরে ওকে মেসেজ দেই। মেসেজ তো ডেলিভারি হচ্ছে, তার মানেও লাইনে আছে। আর দেরি না করে ডিরেক্ট কল দেই, কেটে দিল। বেশ কিছু বার কল দেই, কিন্তু প্রত্যেকবার কলটা কেটে দিছে। মনের ভিতর হঠাৎ সামিয়াকে হারিয়ে ফেলার ভয় কাজ করতে থাকে। তারপরে নিজের মনকে বুঝাই যে হয়তো সামু কোন প্রবলেমে আছে। এভাবে সেই রাত পারি হয়ে পরবর্তীতে সময়ের তালে তালে ঘন্টা, মিনিট সব পার হয়ে গেল, তবুও সামিয়া আমার সাথে যোগাযোগ করলো না কোনোভাবেই। আমার তো তখন বেঁচে মরে যাওয়ার অবস্থা হলো। সারাটা নির্ঘুম আর কান্না করতে করতে পারি দিয়েছি। না, এভাবে আর হয় না, আমার কোনভাবে জানতেই হবে কেন সামিয়া আমার সাথে কথা বলছে না। তাই সেদিনই আর দেরি না করে সামিয়া ক্লোজ বান্ধবী নিপাকে সেই কথা বলতেই সে আমাকে বলে সামিয়া আমার সাথে আর কোনভাবে যোগাযোগ করতে চায় না, আর সেদিন থেকেই সামিয়ার সোশ্যাল মিডিয়া, ফোন নাম্বার সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। কিন্তু কেন সামিয়া আমার সাথে এমন করলো তা ভেবে পাচ্ছিলাম না। আমি পুরোপুরি ডিপ্রেশনে পড়ে যাই। খাওয়া দাওয়া, পড়াশোনা, বাইরে ঘোরাঘুরি, এক কথায় সবটা শেষ হয়ে গেছিল। আম্মু, আপু বলতো কি হয়েছে আমার। আমি কোনোভাবেই ওর দিতে পারিনি। কি আর বলবো, তাদের আমার ভালোবাসার মানুষ আমাকে একলা রেখে চলে গেছে। হায় রে ভালোবাসা। তাহলে সামিয়া আমার মেডিকেল চার্জ না পাওয়ার কারণে ছেড়ে চলে গেল, নাকি অন্য কারণ আছে? এসব ভাবতেই সারাদিন রাত পার করে দিতাম। ঘুম না হয়ে হয়ে শরীরটা শুকিয়ে, চোখ ভিতরে ঢোকার অবস্থা। আর উপায় না পেয়ে রেগুলার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানো শুরু করি, কারণ এভাবে না ঘুমিয়ে কাটালে আমি হয়তো আর বাঁচবো না। নিজের জীবনের প্রতি মায়াটা অনেকদিন আগেই শেষ, শুধু পরিবারের কথা ভেবে আমার বাঁচার প্রয়াসটুকু আছে। না, এভাবে আর হবে না। আমাকে নতুন করে বাঁচতেই হবে, নতুন জীবন সাজাতে হবে। কিন্তু সেই পথটাকে দেখাবে আমাকে। আমি তো দিশাহীন হয়ে পড়েছি। তখনই আমার মনে হয় শিহাব ভাইয়ের কথা, আর ভাইয়ের জীবনে ঠিক এমন ঘটনা ঘটেছিল, আর ভাইয়া এখন বেশ ভালোই আছে। পড়াশোনা থেকে শুরু করে নিজের চলাফেরা, এটাই এখন স্পষ্ট, তার জীবনে কোনো দুঃখ নাই। বিকেলে বেরিয়ে সোজা ঈদগাঁও মাঠে চলে আসি, কারণ এই সময়টা ভাইয়া এখানেই থাকে যতটা জানি। আমার ধারণাটাই ঠিক একদমই তো। ভাইয়া ফোন চাপতেছে বসে।
আমি একটু পা চালিয়ে ভাইয়ার একদম সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে কি একটু ফোন চেপে ফোনটা পকেটে রাখলো। শিহাব ভাই, ইভানে কি অবস্থা তোমার? আমি, আসলে ভাইয়া আমার জীবনটা আমার কাছে পেইনফুল লাগছে। আমার ভিতর একটু মাত্র বেঁচে থাকার আগ্রহটুকু নাই, সবটা কেমন যেন মরে গেছে। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না, জীবনটা শান্ত থেকে অশান্ত হয়ে পড়েছে। শিহাব ভাই, কি এমন হয়েছে আমাকে সবটা খুলে বলো। তারপর আমার সাথে শুরু থেকে যা যা হয়েছে সবটা ভাইয়াকে খুলে বলি। শিহাব ভাই, ধোঁকা এমন এক ধরনের চাপা কষ্ট যা মন খুলে কাউকে শেয়ার করতে পারবে না। যাকে তুমি বলতে যাবে সে তোমার মনের অবস্থাটা বুঝবে না, তবে তোমাকে একজন চিট করছে এটা নিয়ে মজা করতে ভুলবে না। মজা শেষ হয়ে গেলে একটু সান্ত্বনা দিবে। এই ক্ষতের কতটা গভীর তা ধোঁকার শিকার হয় যে সে বোঝে, সেটা ছেলে হোক বা মেয়ে। আমি, ভাইয়া আমার যেভাবে দিন যাচ্ছে এভাবে চলতে থাকলে আমি আর বাঁচবো না। আমাকে এমন রাস্তা দেখাও যার মাধ্যমে আমি আমার জীবনে মুভ অন করতে পারি। আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। শিহাব ভাই, ইভান তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে তো আমি খারাপ কোন উপায় দিতে পারি না। সেক্ষেত্রে তোমাকে আমি এটাই সাজেশন দিতে পারি, তুমি নিজেই জীবন নিয়ে ভাবো, তারপর নিজেকে শক্ত করো। কারণ কি জানো, মানুষ স্বার্থপর। প্রত্যেকটা মানুষরা নিজের স্বার্থটা খুব ভালো বোঝে, এই ক্ষেত্রে সবাই সবার জীবনে গুরুত্ব বেশি দেয়। আর যারা মুভ অন করতে পারে না তারা ঝরে পড়ে অথবা অতিরিক্ত কষ্ট পেয়ে পরিবার পরিজনের কথা চিন্তা না করে সুইসাইডের পথটা বেছে নেয়। আমি, তুমিও তো আমার মতো ধোঁকা খেয়েছো। তুমি কোন পথ বেছেছিলে? শিহাব ভাই, ইভান আমি যে পথটা বেছে নিয়েছি তা কোনভাবেই ভালো দিক নয়। তুমি নিজের মুভ অনের পথটা নিজে খোঁজো, সেটা সব দিক থেকে ভালো হবে তোমার জন্য। আমি, ভাইয়া আমি অনেক ভেবেছি। রাতের পর রাত আমার কাঁদতে কাঁদতে যায় আর আমি ভাবতে পারছি না, তাই তো তোমার কাছে আসা। শিহাব ভাই, আমি মেয়েদের সাথে টাইম পাস করার পরে ব্রেকআপ করে নিতাম। কাউকে মন থেকে ভালোবাসিনি। শুধু অপেক্ষায় থাকি কবে একজন লোয়াল পাবো, কিন্তু এখন অবধি এমন কাউকে পেলাম না যে আমার ধোঁকা পাওয়ার পর রিলেশনে জড়ায়নি। কেউ 2 দিন, কেউ 7 দিন, আবার কেউ তো পরের দিনই। আমি, ওকে ভাইয়া আসি। দোয়া রইলো আপনি যেন আপনার জন্য পারফেক্ট মানুষরা পেয়ে যান। শিহাব ভাই, ইভান একটা কথা শোনো। আমি, ভাইয়া বলেন। শিহাব ভাই, এই পথটা অনেক কষ্টের, তবে সেটা একটা লয়াল মেয়ের জন্য। তাই কোন লয়াল মেয়েকে ঠকে না। যে এমন টাইপের তার স্বভাব চরিত্র দেখলেই বোঝা যায় সে কেমন ধরনের, তাই একটু বুঝে শুনে পা ফেলো। এমন ভাবে কাউকে ধোকা দিও না যে সে একদম তোমার ধোকার কারণে নিজেকেই শেষ করে দিল। আমি, জি ভাইয়া। তারপর বাসায় এসে এই পথে পা বাড়িয়ে দেওয়ার আগে নিজেকে একটু বোঝার চেষ্টা করি। তবে না, সেদিন আর পথ পাই না। পরের দিনও নিজেকে বোঝার জন্য সময় দেই, পড়তে বসি, গান শুনি, কোনোভাবেই হলো না। পরের দিন পরিবারকে অনেক সময় দেই, সিজনকে নিয়ে বাসায় একটু ক্রিকেট খেলি, সারাদিন কাটলেও রাতটা আবার সেই দমবন্ধকর পরিবেশ আমার জীবনকে ঘিরে ধরতো। সামিয়ার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমাকে গিলে খেত। এভাবে আরো 7টা দিন পার করে ফেলি, তারপরেও ব্যর্থ। আর আমি মন থেকে কখনো চাচ্ছিলাম না এই প্রেমের নামে কারো সঙ্গে প্রতারণা করতে। তবে আর না, আমি শেষমেশ শিহাব ভাইয়ের পথটা বেছে নিতে বাধ্য হই। হ্যাঁ, হয়তো আরো কোন পথ ছিল, তবে সেটা আমার মাথায় কোনভাবে আসেনি বা আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না। আর 2 একজন বন্ধুকে বললে তো আগে হাসি তামাশা শুরু, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছি, এই সেই আরো কত ধরনের কথা। তারপর আমি টাইম পাসের মতো জঘন্য খেলায় মেতে উঠি। এ সময় কিছু মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব হয়, কেউ দেখতাম তার প্রিয়জনের প্রতি পুরো লয়াল, কেউ বা টাইম পাস করতে ব্যস্ত, কারো রিলেশন নিয়ে কোন ধরনের মাথা ব্যথা নাই, আর কেউ একসাথে 4-5 প্রেম চালিয়ে যাচ্ছে। আবার কেউ তো কোন ছেলের সাথে কথা অবধি বলে না, আবার পর্দা ছাড়া থাকে না। তারা এতটাই সচেতন যে কেউ প্রপোজ করলে সরাসরি বলে দেয়। এত ভালোবাসা যখন বাসায় বিয়ের প্রস্তাব দেন, পরিবার থেকে বিয়ে দিলে আমার আপত্তি নাই। একই সমাজে কত ধরনের মেয়েরা থাকে। এদের মধ্যে আমার 2টা টাইপ ভালো লাগলো। এক পুরুষে আসক্ত, আর যারা রিলেশনে নিজেকে জড়াবেই না, প্রথমেই পরিবারের কথা বলে বিয়ের কথা বলে। এরপরই মেতে উঠি নোংরা খেলায়। একসাথে 2টা গার্লফ্রেন্ড বানাই, টাইম পাস করি। প্রথমে এমন ভাবে কথা বলতো, কতই না ভালোবাসা। আমিও তো আর কম না মিথ্যা অভিনয় করে যেতাম। আর ব্রেকআপ করে নেওয়ার পর যখন খোঁজ নিতাম, হ্যাঁ ঠিক আরেকটা রিলেশনে জড়িয়েছে, আস্তে আস্তে এসব দেখে আমার ভালোবাসার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে ঘৃণা তৈরি হয়। আর তখন আমি রিলেশনে জড়িয়ে তারপর ব্রেকআপ করে অনেক বেশি আনন্দ পেতাম, তবে সবকিছুর আগে পরিবার আর পড়াশোনাতে মনটা বেশি দিতাম। আল্লাহকে খুব করে বলতাম যেন একবার সামিয়ার মুখোমুখি হতে পারতাম, জানতে চাইতাম কেন ও আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছিল।
আজ আমার এই বদলে যাওয়ার কারণ সামিয়ার মিথ্যা ভালোবাসা নাটক। আমার এমন হওয়ার কারণ তো জানলেন, এবার বর্তমানে ফিরে যাওয়া যাক। বর্তমানে ফিরি চলুন। হঠাৎ ফোন বেজে ওঠায় ঘুম থেকে জাগা পেয়ে যাই। কি ব্যাপার, আম্মু ফোন করেছে কেন? আমি, আসসালামু আলাইকুম আম্মু। কেমন আছো? আম্মু, ভালো। তোর সামিয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল না? আমি, কেন আম্মু? আম্মু, ও আজ আমার নাম্বারে কল করছে। কথাটা শুনতেই বুকটা কাঁপতে থাকে। সামিয়া এত বছর পর ফোন কেন? কি এমন দরকার তার? ও কি আমার জীবনে ব্যাক করবে? ব্যাক করলে কি আমার মেনে নেওয়া উচিত? এমন নানা রকম ভাবনা নিজের মাঝে আসছিল। তাই দেরি না করে আম্মুকে বললাম। আমি, কি বলেছে আম্মু? আম্মু, তোর সাথে কি ওই মেয়ের সম্পর্ক আছে? আমি, না তো আম্মু। কেন? আম্মু, সত্যি করে বল। আমি, সত্যিটাই বলছি। কি বলছে ও? আম্মু, তোর সাথে কথা বলতে চায়। আমি, তুমি কি আমার নাম্বারটা দিছো নাকি? আসলে সামিয়ার সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আমি আমার মোবাইল নাম্বারটা পাল্টিয়ে ফেলি। আম্মু, হ্যাঁ রে, দিয়ে দিছি। আমি, কেন? আম্মু, আমি কি দিতাম? ও বলছে ও এখনো তোর প্রেমিকা, তুই নাকি কথা বলিস না। আমি, ওর সাথে প্রায় 1 বছরের বেশি কোনো যোগাযোগ নাই আম্মু। আম্মু, কি মিথ্যাবাদী মেয়েরে বাবা। আমি, আচ্ছা নাম্বার নিচে তো, ফোন দিক তারপর ওকে দেখে নিচ্ছি। আম্মুর সাথে কথা বলতে বলতে নীলার কল আসে। তাই আম্মুকে বিদায় দিয়ে নীলার কল রিসিভ করি। নীলা, কল ওয়েটিং, খুব ভালো। আমি আম্মুর সাথে কথা বলছিলাম। নীলা, তুমি কেমন যেন হয়ে গেছো, আগের মতো আমাকে আর সময় দাও না। আমি, কি যে বলো জান, আমি একটু ব্যস্ত এখন পড়াশোনা নিয়ে, তাই আর কি আগের মতো বেশি কথা বলতে পারি না। নীলা, তোমরা সব ছেলেরা এক রিলেশনের প্রথম 2-3 দিন কত ভালোবাসা দেখাও, মনে হয় কিছু বোঝোই না ভালোবাসা ছাড়া, আর পুরাতন হয়ে গেলে তখন নিজের ইচ্ছে মতন ঘুরাও। আমি, নীলা, তুমি ভালো করে জানো আমি বেশি বোঝা পছন্দ করি না, তারপরও সেই কাজটাই করবা আর আমার মেজাজ খারাপ করে দিও না। নীলা, হ্যাঁ সত্যি বললেই যত দোষ, আর তখনই রাগ দেখানো শুরু। আমি, বাল যা, এখন একটাও কল বা মেসেজ দিবি না এখন বলে দিলাম। নীলা, সরি আর হবে না, প্লিজ রাগ করো না। আমি, তোকে একদিনই বলছি আমার এমন ইমোশনাল মার্কা কথাবার্তা একদম পছন্দ না, তারপরে তুই সেই গুলাই করিস। নীলা, আচ্ছা এবার ভুল হয়েছে তো আর করব না। আমি, মনে থাকে যেন। নীলার সাথে কিছুক্ষণ কথা বলার মধ্যেই একটা কল ঢোকে, একটা অচেনা নাম্বার। দেখি তো কে। আমি, জান, আমার ফ্রেন্ড কল দিচ্ছে, একটু পর তোমার সাথে কথা বলছি। নীলা, আচ্ছা ঠিক আছে। নীলার কল কেটে অচেনা নাম্বারটায় কল ব্যাক দিলাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে কল ব্যাক করি না খুব প্রয়োজন না পড়লে। তবে আমার কেন জানি না মনে হচ্ছিল কলটা সামিয়া করেছিল, কারণ আম্মু তো বললো ও আম্মুর কাছে আমার নাম্বারটা নিছে। কল ব্যাক দিতেই কলটা রিসিভ হয়। আমি কথা না বলে চুপচাপ ফোনটা কানে ধরি। অপর প্রান্তে ব্যক্তিটা চুপ করে ফোনটা যে কানে ধরে আছে সেটা আমার বুঝতে বাকি রইল না। নীরবতা ভেঙে অপর প্রান্ত থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। ভয়ের চা চিনতে একদম ভুল হয়নি আমার, এটা ওই ছলনাময়ী সামিয়ারি গলার আওয়াজ। আমি, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জানতাম এটা সামিয়া, তবুও না চিনতে পারার ভান ধরি। সামিয়া, চিনতে পারছো না? আমি, পরিচয় দিলে তো চিন্তা করতে পারবো কে, না হলে তো চেনা পসিবল না। সামিয়া, আমি সামিয়া। আমি, কোন সামিয়া? সামিয়া, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি, খেয়ালি না করে ঠিকঠাক পরিচয় দিন, না হলে আমার এত আজেরা সময় নাই কারোর সাথে কথা বলার। সামিয়া, ইভান। আমি, পরিচয় ঠিক মতো দিবেন নাকি কলটা কাটবো? সামিয়া, আমি তোমার সেই ভালোবাসার মানুষটা। আমি, হা 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 হা, ভালোবাসা? কোন ভালোবাসা আপনি? ভালোবাসাটা কি সেটা আপনি জানেন? ও সরি সরি, আপনি তো শুধু জানেন প্রতারণা করতে। সামিয়া, প্লিজ এসব অতীত তুলে কথা শুনিও না, তোমার সাথে দেখা করতে চাই। শুনলাম তুমি ঢাকাতেই আছো।
আমি, আপনি দেখা করতে ইচ্ছে হতেই পারে, তবে আমার তো সেই ইচ্ছেটা নাও থাকতে পারে, তাই না? সামিয়া, প্লিজ ইভান, এরকম করো না। শুধু একটা বার দেখা করবো আর একবারও বলবো না কোনোদিন দেখা করবো না। আমি, তার আগে এটা বলেন আপনি আমার আম্মুকে কেন বলেছেন আপনি আমার প্রেমিকা? সামিয়া, আরে না হলে তোমার আম্মু এটা ওটা আরো অনেক কথা জিজ্ঞেস করতো, তাই মিথ্যাটা বলতে হয়েছে, সরি। আমি, আপনার কি এমন দরকার পড়লো যে একদম নাম্বার খুঁজে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন? সামিয়া, অনেক কিছু বলার আছে তোমায়। আমি, তবে আমার যে আপনাকে দেখতেও ঘৃণা আসে। তাহলে আপনার সাথে কিভাবে দেখা করি বলুন? সামিয়া, প্লিজ এমন করো না ইভান, এটা তোমার কাছে আমার শেষ চাওয়া। আমি, ঠিক আছে, এতই যখন বলছেন তাহলে দেখা করতেই পারি। কোথায় দেখা করবেন? সামিয়া, আকবরিয়াতে এসো। আমি, আকবরিয়াতে? সামিয়া, সমস্যা নেই, বিল আমিই দিব। কথাটা শুনে হালকা হাসি বেরিয়ে তারপরেও হাসি চাপিয়ে রেখে বললাম, আমি, কখন? সামিয়া, তুমি যেহেতু বিজি মানুষ, তুমি টাইম বলো, আমি সেভাবেই যাব। আমি, আমি সারাদিনে বিকেল 5টা ছাড়া সময় পাই না। সামিয়া, ঠিক আছে, তাহলে 5টাতেই দেখা করব। আমি, অ্যাজ ইউ উইশ। ফোন রেখে সামিয়ার কথাটা ভেবে প্রচুর হাসি বাড়ায় ও নস্কি বিল দিবে। আসলে সেটা বলার কারণও আছে, কারণ সেদিন ওকে তেমনটাই বলেছিলাম। আসলে কি বলেছিলাম চলুন সেটা জানা যাক। 2 বছর আগে সেদিন জিহাদকে মেসেঞ্জারে কল করি, ওর সাথে টাইমে কখনো মিল হতো না, পুরা দিন রাতের পার্থক্য। তাই কথা বলা অনেক কম হতো, সারাদিন পর পরিশ্রম করে আমি ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আবার সকালে যে কথা বলবো তখন আবার জিহাদ সারাদিনের ক্লান্তির পর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। ওই দিন জিহাদ আমাকে বলে, জিহাদ, কিরে ইভান, প্রেম কেমন চলছে? আমি, বিন্দাস। তোর দিন কেমন যায়? জিহাদ, পুরা প্যারাময়, এখন টাইম প্রচুর মেনটেন করতে হয় আর পড়াশোনা অনেক কঠিন, তাই অনেক বেশি পড়াশোনা করতে হয়। আমি, এখন ওখানে ভালো করে পড়াশোনা করো, না হলে জিএফ পাবি না। জিহাদ, প্যারা নিয়েই বাঁচি না, আবার প্রেমের প্যারাটা সম্ভব না ভাই। আমি, হা হা হা। জিহাদ, ইভান, এখনকার যেমন মেয়েরা ভালোবাসতেও ভয় করে রে ভাই, কিছু কিছু এমন মেয়ে থাকে যারা তোর সম্পত্তির কথা শুনে তোর সাথে প্রেম করবে। আবার কেউ তোর ভালো ভবিষ্যৎ কি হবে তা বুঝে প্রেম করে, আর হাতে গোনা কিছু সংখ্যক মেয়ে থাকে যারা এসব দেখে না, একটা ছেলের ক্যারিয়ারে শুরু করে তার পুরো স্ট্রাগল লাইফটাই তার পাশে থাকে, আবার শেষমেশ বিয়ে করে। আমি, আমি এমন একজনই পাইছি দোস্ত, আমার বিশ্বাস সামিয়ার শেষ অবধি থাকবে। জিহাদ, কিভাবে বুঝলি? আমি, ও কখনো শুনতেই চায়নি যে আমার কি আছে না আছে বা আমার আব্বু কি করে না করে। জিহাদ, জিজ্ঞেস করেনি কিন্তু করতে কতক্ষণ? শোন, ও যদি তোকে বলে আঙ্কেল কি করে তাহলে বলবি আঙ্কেল কৃষিকাজ করে। আমি, মিথ্যা কেন বলবো? জিহাদ, তাহলে প্রমাণ হয়ে যাবে তোকে ও সত্যিকার অর্থে সম্পত্তির আশায় ভালোবাসে কিনা, আর কিছু মাস পর না হয় বলে দিস এমনি মিথ্যা বলছিলি। ও যদি তোকে সত্যিকারের ভালোবাসে তোকে সব অবস্থায় ও মানবে। আমি, ওকে, ঠিক আছে দোস্ত। জিহাদ, এখন রাখি রে, আব্বু ডাকছে। আমি, ওকে, বাই। সেদিনের মতো কথা শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ি আর জিহাদের বলা কথাগুলো নিয়ে মনের ভিতর নিজেই বিশ্লেষণ করতে থাকি। 7 দিন পর। সামিয়া, জান, আমাদের রিলেশনের কথা তুমি তো বাসায় বলছো, তাহলে এলদিনও আমায় নিয়ে গেলে না কেন? আমি, তুমি যেতে চাও? সামিয়া, হুমম, হবু শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ যদি কোন মেয়ের কাছে থাকে আমার মনে হয় না কোন মেয়ে সেই সুযোগটা হাত ছাড়া করবে না। আমি, তাই বুঝি? সামিয়া, আচ্ছা মিবু বর, আমার হবু শ্বশুর কি কাজ করে? আমি সত্যিটা বলতে যেও বলি না, কারণ সেই সময়ে আমার জিহাদের বলা কথাটা মাথায় আসে আর সামিয়াকে আমি মিথ্যাটা বলি। আমি, কৃষিকাজ করে। সামিয়া, ও আচ্ছা। মাথাটা নিচু করে। সামিয়ার ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে সেদিন ওর মন খারাপে নিয়ে অন্য কিছু ভাবিনি। বর্তমানে ফেরা যাক। আজ হয়তো সে কারণেই সামিয়াকে আমাকে ওর টাকা দিয়ে খাওয়ানোর কথা বলল। যাই হোক, সেদিনের মতো আর কিছু না ভেবে শুয়ে পড়ি, শুয়ে হিমাদ্রির সাথে একটু কথা বলে ঘুমে চলে যাই।
সকালে উঠে সামিয়ার দেখা কারণ কি নিজে নিজেই ভাবতে থাকি, কিন্তু কি যে আসল কারণটা বুঝতে পারি না। দেখতে দেখতে সময় চলে আসে, আজ নিজেকে একটু আলাদা করতেই হবে। সামিয়াও যেন বোঝে ওকে ছাড়া আমি কতটা ভালো আছি, তাই দাঁড়িয়ে চুলগুলো হালকা ট্রিম করে, মুখ ফেসিয়াল করে নেই যাতে হিরো হিরো লুক আসে। হি হি হি। শামু, আর তোর সামনে এমন ভাবে যাবো যাতে তোর মনে হয় তোকে ছাড়া আমি বিন্দাস লাইফ কাটাচ্ছি। আর তোকে কিভাবে কথা শোনাই তা তো আমি জানি, এখন শুধু সময়ের অপেক্ষা। কালো শাড়ি, মুখে হালকা মেকআপে, চোখটা ভেতরের দিকে কিছুটা ডেবে আছে। প্রথমে আমি সামিয়ার নতুন লুকে একদমই চিনতে পারি না। ওর সামনে যতটা এগিয়ে যাচ্ছে বুকের ভেতর যতটা ঘৃণা আসছে, আবার বুকটা ততটাই মোচড় দিয়ে উঠছে। আমি যে এসেছি তা সামিয়া খেয়াল করেনি। ও ফোনে যেন কি করছে। আমি, কেমন আছেন মিস সামিয়া? আমার গলার আওয়াজ পেয়ে সামিয়া উঠে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। সামিয়া, এসেছো তাহলে? আমি, হুম, কি যেন রেখেছিলেন বলেন। সামিয়া, তার আগে বলো তোমার কি খবর, কি করছো এখন? আমি একটা মুদি দোকানে কর্মচারী হয়ে আছি। মিথ্যা বললাম। সামিয়া, হা হা হা, যাক তাহলে আমার ধারণাটাই ঠিক। যখন তুই মেডিকেল টিকলি না তখনই আমার মনে হয়েছিল যে তুই আমার জন্য পারফেক্ট না, তাই তোকে ইগনোর না। আর তোর ফ্যামিলির যে অবস্থা, তোকে যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পড়াবে সেই সামর্থ্য তো নেই। তোকে আমার ভালো লাগতো, কথা বলতেও ভালো লাগতো, তাই তোর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শুনেও থেকেছি, ভেবেছিলাম মেডিকেল ঠিক হবি তারপর ডাক্তার হবি, তখন তোকে বিয়ে করব। তবে না আছে তোর ফ্যামিলি স্ট্যাটাস আর না আছে শিক্ষাগত যোগ্যতা, তাই আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে করি। ওর আব্বু কারখানার ম্যানেজার আর ও একজন প্যারামেডিকেল ডাক্তার। আর আজ তোর অবস্থাটা একবার দেখ, তোর সাথে সম্পর্ক রাখলে আমার না খেয়ে মরতে হতো। আমি এতক্ষণ চুপচাপ শুনছিলাম, তবে আর চুপ থাকা যাবে না, কারণ বুকটা নিস্তেজ হয়ে পড়ছে আর বলছে এ কাকে ভালোবাসি আমি। কার জন্য দিনের পর দিন কষ্ট পেয়েছি না, আর নেবার সময় এসেছে ওর কথাগুলোর জবাব দেয়ার। আমি, এই যে মিস সামিয়া, নিজেকে কি মনে করেন আপনি? আপনি নিজেই খুব ভালো আছেন আর আমি ভালো নেই? আজ বলতে পারি যে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়াতেই আমার এত কোনো খারাপ পরিণতি হয়নি, কারণ আপনার মতো লোভী মেয়েকে বিয়ে করে নিজের জীবন তো ধ্বংসের দিকে চলে যেত। আপনার প্রয়োজন অর্থের, সম্পদের, ভালোবাসার প্রয়োজন নাই। আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস আর ভালোবাসতাম, চোখ বন্ধ করে সব কথা বিশ্বাস করতাম। আর আপনি আমাকে ধোঁকা দিয়ে চলে গেলেন। হোয়াট আ অ্যাক্টিং! তবে আজ বলতেই হচ্ছে, যদি আপনি নাটকে জগতে পা রাখতেন আপনি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পাইতেন। তারপর তখন কি বললেন? আমি গরিব? আমার ফ্যামিলি স্ট্যাটাস নাই? আগে শুনুন, আমি কোনো মুদি দোকানে কর্মচারী না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথে সেকেন্ড ইয়ার পড়ছি। আর আমাদের এই শহরে একটা বিশাল বাড়ি, দুটা গাড়িও আছে। আর আব্বু কোনো কৃষক না, সে বিজনেসম্যান। সামিয়া, তাহলে সেদিন যে বলেছিল? অবাক হয়ে তাকিয়ে আমি, আমার বন্ধু বলেছিল আপনাকে মিথ্যা বলতে, আপনাকে পরীক্ষা করতে, কিন্তু কি অবাক করা বিষয় বলুন, আপনি তখন এমন অভিনয় করলেন আমি বুঝতেই পারিনি যে আপনি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসেন না। আপনার কি একটা সময়ের জন্য মনে হলো না আমার কথা? আপনি না হয় আমাকে ভালো না বাসলেন, কিন্তু আমার ভালোবাসায় খাচ্ছিল না আপনার মতো। আমি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসতাম। আচ্ছা, একটা কথা বলবেন? সামিয়া, কি কথা? মাথা নিচু করে আমি, আমি ছাড়া আরো কয়টা ছেলের জীবন নিয়ে খেলছো তুমি? সামিয়া ছলছলে চোখে আমার দিকে তাকায় আর বলে। সামিয়া, আর কোন ছেলে ছিল না আমার জীবনে সত্যি? আমি, আপনি সত্যি বলতে জানেন মিস সামিয়া? সামিয়া, কি? আমি, না আসলে খুব ভালো অভিনয় পারেন তো, তাই আপনাকে বিশ্বাস করতেও ভয় লাগে, আর মনটা এটাই বলে যে আপনি মিথ্যার কারিগর। আজ তাহলে আসি, আমার আজ আর সময় নাই আপনার সাথে থাকার মতো। বলেই আমি উঠে চলে আসছি। পিছনে হয়তো সামিয়া কিছু বলতে চাইছিল, তবে আমি আর ওর দিকে ফিরে তাকাইনি। বেইমানটার মুখটাও এখন আর দেখতে মন চাইছে না, তবে একটা সময় এই মুখটা দেখতেই কত প্রভাব গুনেছি। মন চাইতো সারাটা দিন সারাটা সময় শুধু ওকেই দেখি। আসলে কি জানেন, প্রতিটি মানুষ এমন ধরনের যাকে যখন ভালোবাসে তাকে ঘিরে পুরো পৃথিবী তৈরি হয়, কিন্তু একবার ছাড়াছাড়ি বা মনের বাইরে গেলে তার দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, সে যদি আপনার প্রথম ভালোবাসা হয় তাহলে সে আপনার মনেই রয়ে যাবে। সামিয়ার সাথে দেখা করে নিজের রুমে আসি, বারবার বেইমানটার কথা মনে আসতেছে। হ্যাঁ, এখন আগে যতটা না ভালোবাসি তার থেকে বেশি ঘৃণা করি, তারপরেও মনের একটা অন্ধকারে কোণে আজ ওর নামটাই লেখা।
প্রচুর রাগ হচ্ছে ওর ওপর। আজ যখন ওসব কথা বলছিল থাপ্পড় মেরে ওর গাল ফাটিয়ে ফেলি, কিন্তু ও আজ কারোর বউ আর অন্যের স্ত্রীর গায়ে হাত দেয়া আমার সাজে না, তাই অনেক রাগ থাকলে নিজেকে সংযত রাখছি। মনে মনে সামিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করছিলাম, হঠাৎ তখনই হিমাদ্রির কল। ফোন করার আর সময় পেল না, বিরক্তিকর। দাঁড়া, আজ তোরে দেখাচ্ছি মজা, তুই ওই সামিয়ার মতো কাউকে ঠকিয়ে আবার আমার সাথে প্রেমে জড়িয়েছিস। হিমাদ্রি, আমার জানটা আমাকে ভুলে গেছে। আমি কে তোর জান? হিমাদ্রি, কি হলো হঠাৎ যে তুই করে বলছো? কি করছি আমি? আমি সেটা তুই ভালো করেই জানিস করছিস। তুই আমার সাথে আর কোনভাবে যোগাযোগ করবি না। হিমাদ্রি, ইভান কি হয়েছে তোমার জান? তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো বলো? আমি তাও জানি না। আমি শুধু তোকে এটাই বলে দিচ্ছি, তোর সাথে আজকের পর থেকে সব রিলেশন শেষ। হিমাদ্রি, জান এমন করছো কেন বলো না? কেঁদে দিল। আমি বলছি তো কিছু জানি না আমি। তুই আমাকে ফোন বা মেসেজ আর করবি না। হিমাদ্রি, আচ্ছা আমি কি দোষ করেছি বলো? আমি হিমাদ্রি তোকে কি বলছি? হিমাদ্রি, আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো একটু, দেখবে ঠিক হয়ে যাবে। ভালোবাসি তোমায়। আমি আর রিপ্লাই করিনি হিমাদ্রির মেসেজের। মাথাটা আসলে চটে গেছে এই সামিয়ার উপর, ওর রাগটায় পড়লো হিমাদ্রির উপর। আসলে মন মেজাজ ভালো না থাকলে তখন চোখের সামনে কাউকেই সহ্য হয় না, তাই কারো যদি মন মেজাজ ঠিক না থাকে তাহলে তার একাকী চুপচাপ থাকাটাই ভালো। পরের দিন কলেজে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান, সেই উপলক্ষে সবাইকে কলেজে তাড়াতাড়ি যাইতে বলছে। আমার মনটা একদম ভালো ছিল না, কি যে তার কারণটা নিজেও বুঝতে পারছিলাম না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুপচাপ বসেছিলাম। আজ কলেজে অনুষ্ঠান, এখনো রেডি হওয়া রেখে চুপচাপ বসে থাকতে দেখে রিয়াদ আমাকে বলল, রিয়াদ, কিরে স্টাইলিশ বয়, এখনো রেডি না হয়ে মন খারাপ করে বসে আছিস? তোকে তো মন খারাপ করে থাকতে দেখি না, আজ হঠাৎ এমন দেখছি। আমি না, এমনি তেমন কিছু হয়নি। তোরা যা কলেজ, আমার ভালো লাগছে না, আমি একটু ঘুম দিব, শরীরটা ভালো লাগছে না। রিয়াদ, হ্যাঁ আমরা তো তোর এমন বন্ধু যে তুই রুমে শুয়ে থাকবি আর আমরা গিয়ে মজা করব। চুপচাপ রেডি হয়ে নিয়ে গেলেই ভালো লাগবে। আমি না রে, ভালো লাগছে না। রিয়াদ, তুই যাবি না তো? ঠিক আছে, আমরা যাব না। আসিফ, রিয়াদ একদম ঠিক বলছে, তুই না গেলে আমরা কেউ যাব না। আমি এটা কোন কথা? আসিফ, এটাই কথা। এখন ভালো মানুষের মতো রেডি হয়ে নে। রিয়াদ, আরে আমাদের নতুন ভাবিও আসবে, চল। আমি নতুন ভাবি? সেটা আবার কে? রিয়াদ, তোকে বলছিলাম না কলেজে নতুন একটা মেয়ে ভর্তি হয়েছে, দেখতে পুরোপুরির মতো। আমি হ্যাঁ বলছিলি তো। রিয়াদ, হুমম ও অনুষ্ঠানে থাকবে, কম বেশি শুনলাম পারফর্ম ও নাকি করবে। আমি তাহলে তো যেতেই হচ্ছে। শয়তানি হাসি দিয়ে। রিয়াদ, হ্যাঁ রে, যা রেডি হয়ে নে। আমি ওকে, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর রিয়াদ আর আসিফের মন রক্ষার্থে রেডি হতে চলে যায়। সাদা পাজামা, গাঢ় নেভি ব্লু কালারের একটা পাঞ্জাবি, চোখে ব্ল্যাক সানগ্লাস আর চুলগুলো হালকা এলোমেলো করে নিয়ে ওদের নিয়ে রওনা হই কলেজের উদ্দেশ্যে। কলেজ প্রাঙ্গণে আসতেই দেখি এক সাইডে মঞ্চ আর চেয়ারের ব্যবস্থা করে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। কিছু কিছু ছেলেরা দেখলাম ছবি তুলতে ব্যস্ত, কেউ জোড়ায় জোড়ায় হাত ধরে হাঁটতে ব্যস্ত, আর কিছু মেয়ে দেখলাম স্টেজের পাশ দিয়ে ঘুরঘুর করছে। তাদের প্রত্যেকেই শাড়ি পরা মনে হয় পারফর্ম করবে। আমি চারদিকটা একটু পর্যবেক্ষণ করে দেখছিলাম। যারা পর্দা করে আসে তাদের দেখলাম আজ অনুষ্ঠানের দিনেও পর্দা করছে। বিষয়টা অনেক ভালো লাগলো, কারণ পর্দাই হলো মুসলিম একজন মেয়ের সুন্দরতা। তখন আমার পিঠে টোকা দিয়ে রিয়াদ বলল, রিয়াদ, ইভান ওই দেখ, ওইটাই নতুন ভাবি। আমি রিয়াদের দেখানো ইশারায় বাম সাইডে মাথাটা ঘোরাতেই একটা পরীকে দেখতে পাই। হিহি সরি সরি, পরিরূপী মানুষকে দেখতে পাই। ডিপ ব্লু কালার শাড়ি, ব্লু কালার ব্লাউজ, হাতে সিলভার কালার চুড়ি, কিছু চুলগুলো বেশ মার্জিত ভাবে বেঁধে রাখা, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে কিনা বুঝতে পারছিলাম। আর গায়ের রং খুব ফর্সা, যে তার নয়া আবার সামলাও না। এক কথায় পারফেক্ট কম্বিনেশন ভাবে আছে মেয়েটা। এতেটাই মায়াবতী লাগছিল, তা নিয়ে আর কিছুই বলার নাই। আমি একভাবেই ওর দিকেই তাকিয়ে আছি। তা দেখে রিয়াদ হালকা কাশি দিয়ে বলল, রিয়াদ, ওর নাম রিয়ানা, বাসা মিরপুর 2-এ। ওর আব্বুর নিজস্ব সার সিমেন্টের ব্যবসা আছে। আম্মু নাই ছোটবেলা মারা গেছে, আর বড় ভাই সেনাবাহিনীর মেজর।
আমি, তাহলে তো ভালো ফ্যামিলির মেয়ে রে। আসিফ, এখন বলতেছিস ভালো ফ্যামিলির মেয়ে? কয়েকদিন পর নিজের জিএফ বানাবি, 1 মাস ঘুরবি ফিরবি, প্রেম করবি, তারপর ব্রেকআপ করে মেয়েটাকে কষ্ট দিবি। আমি, হা 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 হা। আসিফ, হাসিস না, তুই যা করিস তাই বললাম। আমার জানা মতে প্রেম করলি 12-14টা, একটা তো 1 মাসের ওপর গেল না। রিয়াদ, ওকে বলে লাভ নাই। ও যেদিন ওর জন্য পারফেক্ট মেয়েকে পাবে, যে ওর প্রতি লয়াল থাকবে, তাকেই ও ভালোবাসবে মন থেকে, আর তখনই শুধু তার হবে, আর আল্লাহ রহমত করলে তাকেই বিয়ে করবে। আসিফ, কিন্তু ইভান, কেন এমন করিস মেয়েদের সাথে? তোর বুকটা কাঁপে না একবারের জন্য? আমি, আসিফ, বাদ দে এসব। তোর নতুন ভাবিকে দেখছি, একটু শান্তিতে দেখতে দে। আসিফ, আর কত ভাই? তুই এখন অবধি কম ভাবি তো বানালি না। এখন থেকে আর একটাইও ভাবি রাখবো না। যাকে বিয়ে করবি তাকেই ভাবি রাখবো। আমি, হয়েছে, চুপ থাক এখন। আসিফ, তোর কার্যকলাপেই চুপ থাকতে পারি না। এবার হালকা রাগী চোখে আসিফের দিকে তাকালাম, তখনই একটা গান আমার কানে ভেসে আসে। तू हाय मेरी है सारी जमीन, चाहे कहीं से चलूं, तुझ पे हाय आके रुकूं, तेरा शिवा मेन जाऊं कहा, कोई भी रात चुनूं, तुझ पे हाय आके रुकूं। আমি মণিমুগ্ধকর দৃষ্টিতে হা করে তাকিয়ে রিয়ানার গান শুনছি। মেয়েটার কণ্ঠ অদ্ভুত রকমের সুন্দর, বেশ নেশা ধরানো কণ্ঠ। আমি একমনে ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি কতটা সুন্দর হতে পারে কারো গলার আওয়াজ। গান শেষ হতেই হাততালি শুরু হয়ে গেল, সবার মুখে এক কথা, অসম্ভব সুন্দর গেয়েছে। আসলেই তো সুন্দর গেয়েছে মেয়েটা। না, রিয়ানাকে তো আমার লাগবেই, ওকে যে করেই হোক আমার গার্লফ্রেন্ড বানাবোই। যত তাড়াতাড়ি সম্ভব আমার এগোতে হবে। রিয়ানা বেবি, তোমাকে তো আমার করবই। শয়তানি হাসি দিয়ে অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসি। রুমে এসে শুয়ে রিয়ানার কথা ভাবি, আর কিছুই ভাবতে পারছি না। মন খালি খালি রিয়ানা রিয়ানা করে রে, হা হা হা। রিয়াদ, ইভান, তুই পাগল টাগল হইলি নাকি ভাই? আমি, কেন রে? রিয়াদ, পাগলের মতো একা একা হাসলে কি বলবো বল? তুই তখন থেকে হেসেই চলেছিস মুচকি মুচকি। আমি, আরে রিয়ানার কথা ভাবছিলাম, আর ভাবছিলাম কিভাবে পটানো যায়। রিয়াদ, এত ভাবার কি আছে? আমি, ভাবার থাকবে না কেন? রিয়াদ, একটা প্লে বয় যদি ভাবে একটা মেয়েকে সে কিভাবে পটাবে, তাহলে সেটা হাস্যকর ছাড়া কি অন্য কিছু হতে পারে? আমি, মজা নিস না। রিয়াদ, কতদিন লাগবে রিয়ানাকে পটাতে? আমি, আমি সেটা কিভাবে বলি? রিয়াদ, ভাই, তোরে কেমন জানি চেঞ্জ চেঞ্জ লাগছে। আমি, কি আবার চেঞ্জ হলাম আমি? রিয়াদ, আগে তো মেয়ে পটানোর জন্য দিনের টার্গেট নিতি, আবার সেই দিনের মধ্যে কেমন করে পটিয়েও ফেলতি, আর আজ বলছিস কবে পটাবে তা নিজেও জানিস না। আমি, ধুর, কি যে বলিস। আচ্ছা তুই বল কতদিনে পটাবো? রিয়াদ, আচ্ছা যা, তোরে 7 দিন সময় দিলাম, এর মধ্যে ওকে তোর জিএফ বানিয়ে দেখা। আমি, রিয়াদ, তুই একটু বেশি বলে ফেলছিস না তুই? রিয়াদ, কি বেশি বলে ফেলছি? আমি, তুই ভালো করেই জানিস আমার কোনো মেয়েকে পটাতে 2 দিনের বেশি 3 দিন লাগে না। রিয়াদ, আমি তো আর এমনি বলিনি, ওর বিষয়ে খোঁজ নিয়েছি, ও কেমন, আর তার কারণেই তোকে বললাম 7 দিনের মধ্যে পটিয়ে দেখা। আমি যতটা জেনেছি আর যতটা বুঝলাম, তুই 7 দিন কেন 15 দিনে রিয়ানাকে পটাতে পারবি না। আমি, চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। তোর চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম, যা। রিয়াদ, ওকে। পরের দিন থেকে মিশন স্টার্ট। মিশন রিয়ানা। কলেজে এক খুব তাড়াতাড়ি গেলাম, কারণ ক্যাম্পাস থেকে রিয়ানার দেখা পেতে হবে। আর কোথায় থাকছে না থাকছে বা মোবাইল নাম্বার পেলেতে আরো বেশি ভালো হয়। তাই ক্যাম্পাসে গিয়ে চুপচাপ বসে ফোন চাপছি, আর আশেপাশে বারবার নজর দিয়ে দেখছি রিয়ানা আসে কিনা। হঠাৎ সামনে তাকাতেই দেখি রিয়ানা এসে একটা টেবিলে, ওর বান্ধবী হয় মনে হয়, এটা তার সাথে বসে গল্প করতে লাগলো। তবে একটা জিনিস এখনো লক্ষণীয়, মেয়েটা এখনো আগের মতোই নর্মাল সাজেই আছে, আর আমার ঠিক এমনই নর্মাল সাজের মেয়েকে পছন্দ। বেশি উগ্র সাজ আমার একদম সহ্য হয় না। এই রিয়ানা একা আসতে পারলো না, আবার বান্ধবীকে সাথে করে নিয়ে আসা লাগছে, যত সব। এখন দেখি আমারই কোন না কোন ব্যবস্থায় ওর সাথে যোগাযোগ করতেই হবে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রিয়ানার ঠিক পিছনের দিকে চেয়ারটায় বসলাম। আমি, আপনার গানের ভয়েসটা অসাধারণ, কিন্তু আস্তে করে বললাম, যাতে যেন শুধু রিয়ানাই শুনতে পায়। রিয়ানা আমার ঘুরে বলল। রিয়ানা,
আপনি কি আমাকে কিছু বললেন? আমি, কাল স্টেজ পারফর্ম করলেন, অনেক সুন্দর গেয়েছেন। রিয়ানা, আমি জানি আমি ভালো গান গাই, তারপরেও আগ বাড়িয়ে বলতেছেন যখন, তখন ধন্যবাদ। কি হলো ব্যাপারটা? আমার উপর অ্যাটিটিউড? এত বড় সাহস? ওকে, ঠিকই, অ্যাটিটিউডের ফল তোমাকে পেতে হবে মেরি জান। ওয়েট এন্ড ওয়াচ। আমি, আপনার নামটা কি? জানার পরেও বললাম, কথা আরো বলার জন্য। রিয়ানা, আপনি কি আমাকে চিনেন বা আমরা কি এক এলাকায় থাকি? আমি, না তো, কেন? রিয়ানা, যেহেতু থাকি না, সেহেতু নাম জেনে লাভ নাই। আমি পরিচিত তো হতে পারি, তাই না? রিয়ানা, আপনি কোন ইয়ার? আমি 3 বর্ষ উঠব। আপনি? রিয়ানা, ও তাহলে তো আপনি আমার সিনিয়র, মানে আমার ব্যাচমেট নয়, তাহলে পরিচয় হওয়ার কোন দরকার নেই। আমি, এই যে হ্যালো, আমি আপনার সিনিয়র জেনেও আমার সাথে বেয়াদবি যে করছেন, তার ফল কি হতে পারে একবারও বুঝতে পারছেন? রিয়ানা, কি জার দিবেন, দেন তাহলে আমিও এই ভয়েস রেকর্ডটা প্রিন্সিপালকে শোনাবো। বলে হাতে ফোনটা আমার দিকে ঘোরালো। আমি, এসবের মানে? চমকে গিয়ে। রিয়ানা, এসবের মানেটা খুব সহজ। আপনি আমাকে ভয় দেখালেন প্রমাণ ছাড়া, আর এবার আপনি বেশি তেড়িবেড়ি করলে এই রেকর্ড গিয়ে প্রিন্সিপালকে শোনাবো। তখন আপনার যে কি হাল হবে, তা তো আল্লাহই জানেন। আমি, আপনি কি আমায় ভয় দেখাইতেছেন? রিয়ানা, যদি আপনি এটাকে ভয় দেখানো মনে করেন তাহলে তাই। আমি, আমি কাউকে কোনোদিন ভয় পাই না। সো আপনার যা মন চায়, যেটা করতে ইচ্ছে করে আপনার সেটাই করতে পারেন। রিয়ানা, এত সাহস ভালো না, স্বাস্থ্যের জন্য ভালো না। আমি আর কথা না বাড়িয়ে সেইখানে উঠে সোজা নিজের ক্লাসের দিকে যাচ্ছি আর ভাবছি, যে ইভানকে আজ পর্যন্ত কোন মেয়ে ইগনোর করেনি, আজ সেই আমাকে একটা মেয়ে অ্যাটিটিউড দেখালো, আবার আমাকে ভয় দেখাচ্ছে। ওকে, ব্যাপার না, আজ ইগনোর করছো, কাল লাভ ইউ বলবা। দিস ইজ ইভেন। ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসি। রিয়াদ তো রাস্তায় অনেক খেপালো, রিয়ানা আমাকে পাত্তা না দেওয়ার কারণে। একদিকে রিয়ানা ইগনোরেন্স, আবার আরেকদিকে রিয়াদের আমাকে নিয়ে হাসি তামাশা করাই অনেক বেশি রাগ হচ্ছিল। তবে কিছুই বলার ছিল না, তবে বলবো আগে তো রিয়ানাকে নিজের জিএফ বানাই, তারপর সবার উত্তর দিব। কোনোভাবে রিয়ানা নাম্বারটা জোগাড় করতে পারলে কাজ হয়ে যেত। আর এই মেয়ের যা দেমাগ, নামে বলতে চাইছে না, আর নাম্বার তো অদূর ভবিষ্যতের কথা। তবে মিস রিয়ানা, আপনাকে তো মজা দেখাবই। আপনার উইক পয়েন্টটা একবার বুঝতে দিন, তারপরে তো হা হা হা। মনে মনে। পরের দিন উঠে ফ্রেশ হয়ে উঠে রেডি হচ্ছি, তখন রিয়াদ বলল, রিয়াদ, ইভান তোকে একটা সাজেশন দিতে পারি। হাজার হোক বেস্ট ফ্রেন্ড হোস, চাই না তুই হেরে যাস। আমি, কি সাজেশন দিতে চাস বল। রিয়াদ, রিয়ানা এমন স্টাইলিশ টাইপের ছেলে পছন্দ করে না। আমি, তুই কিভাবে এত জানিস ওর সম্পর্কে? রিয়াদ, আরে আমার জিএফ ওর এলাকায় থাকে, ওর থেকেই জানলাম। আমি, ও তো কেমন টাইপের ছেলে পছন্দ করে? রিয়াদ, একটু সাদামাটা ধরনের। আমি, ওকে, তাহলে একটু অপেক্ষা কর। আমি, ব্ল্যাক প্যান্ট সাথে চেক ভয়েল প্রিন্টের সাথে একটা হালকা ঢিলা কোয়ালিটির শার্ট, চুলগুলো খুব সুন্দরভাবে আঁচড়িয়ে নামাজের টুপি দেয়া। আমাকে রিয়াদ আর আসিফ একদম ড্যাব ড্যাব চোখে দেখছিল, আর রিয়াদ তো নিজেকে চিমটি দিয়ে আউজ করে ওঠে। আমি, কিরে কি হলো? রিয়াদ, তুই কি আমাদের ইভান? আমার গায়ে হাত দে। আমি, কোনো সন্দেহ আছে? রিয়াদ, তোর লুকিং তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি, ওসব পরে, এখন বল রিয়ানা পছন্দ করবে তো? রিয়াদ, বন্ধু শুধু গেটআপ নিলেই তো হবে না, নিজের ভিতরের কথাবার্তার আর চলাফেরার পরিবর্তনও আনতে হবে। আমি, অসহ্যকর বিষয় পুরা, একটা মেয়েকে পটানোর জন্য পুরা চেঞ্জ করতে হচ্ছে নিজেকে। রিয়াদ, বন্ধু তোমার সাথে আরো কি কি হবে যে শুধু দেখতে থাকে। মনে মনে। আমি, কিরে চুপ কেন? রিয়াদ, যেহেতু তুই চ্যালেঞ্জ নিলি, আর তোর কাছে সময় কম, তাই তোকে তো নিজেকে পাল্টাইতেই হবে, তাই না? আমি, তাই তো মুখ বুঝে সব সহ্য করতে হচ্ছে। রিয়াদ, আমি, এখন বল কি আচরণ করতে হবে? রিয়াদ, একটু ভদ্র, মেয়েদের সাথে না মেশা, এসব ও একদম পছন্দ করে না। আমি, কিভাবে সম্ভব এত মেনটেন করা?
রিয়াদ, তা তো তুই ভালো বুঝবি। আমি, চল কলেজের দিকে যাওয়া যাক। রিয়াদ, চল। তারপর রিয়াদ আর আসিফকে নিয়ে চলে আসি সোজা কলেজের ভিতরে। এসে আসিফ আর রিয়াদকে ক্যাম্পাসের একপাশে থাকতে বলে আমি এই পাশে রিয়ানার আসার জন্য অপেক্ষা করতে থাকি। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিয়ানা আসে। ও আসতেই দেখলাম আমার দিকেই তাকিয়ে আছে। ও এসে একটা সিটে বসে, আমিও এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আমিও গিয়ে ওর পাশে বসতেই ও একটু চেপে শেষের দিকে গিয়ে বসলো। আর আমাকে বলল, রিয়ানা, এত সিট থাকতে আমার পাশে কেন? আমি, আসসালামু আলাইকুম। রিয়ানা আমার দিকে একবার অবাক চোখে তাকিয়ে বলল, রিয়ানা, ওয়ালাইকুম আসসালাম। আমি, আপনার সাথে পরিচিত হতে চাই। রিয়ানা, এরকম আরো কত মেয়ের সাথে পরিচিত হতে চান শুনি? আমি, নওজুবিল্লাহ, আর কোন মেয়ের সাথে না। রিয়ানা, বেটা বদমাইশ মিথ্যাবাদী, একবার শুধু ভালোবাসো, তারপর তোরে সোজা করব। আমি, কিছু বলছেন না যে? রিয়ানা, কাল আপনাকে একরকম দেখলাম, আজ আবার অন্যরকম। এরকমটা চেঞ্জ কেন? আমি, ইচ্ছে হলো। কেন এরকম ভালো লাগছে না? রিয়ানা, কি যে বলেন, এমনই অনেক সুন্দর লাগছে। আমার তো এমন সাদামাটা মানুষই পছন্দ, যারা বেশি স্টাইলিশ ঘুরে বেড়ায়। তাদের বেশিরভাগ, প্রায় সবার চেহারার পাশেই একটা কুৎসিত চেহারা লুকিয়ে আছে, আর সেটাকে প্রকাশ্যে না আনতেই তারা রূপবদল করে চলে। আমি, একদম ঠিক বলছেন। রিয়ানা, নামাজ পড়েন? আমি, না, তেমন পড়া হয় না। রিয়ানা, নামাজ না পড়লে কোন কথা নাই আপনার সাথে। আমি, আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ব। রিয়ানা, না পড়া করলে কোনোভাবে যদি জানতে পারি তাহলেই কিন্তু আর কোনোদিন কথা বলবো না। আমি, আচ্ছা, এখন বলুন আপনার পরিচয়। নাকি এখনো বলা যাবে না? জিজ্ঞাসু ভাবে। রিয়ানা, আমি রিয়ানা, এখানে লেডিস হোস্টেলে আছি, বাসা মিরপুর 2। আপনি? আমি, ইভান চৌধুরী, এখানে বন্ধুরা মিলে একটা বাসা নিয়ে থাকি, আর বাসা গাজীপুর। রিয়ানা, ওহ আচ্ছা, বুঝলাম। আমি, বাসায় কে কে আছে আপনার? রিয়ানা, বাসায় বলতে আম্মু নাই, মারা গেছে। আব্বু ব্যবসা করে, আর ভাইয়া আছে সেনাবাহিনীর মেজর। আপনার? আমি, আব্বু বিজনেস করে, বড় আপু বিয়ে হয়ে গেছে, আর ছোট ভাই আছে। রিয়ানা, আমি তো রিয়ানা, আমরা ফ্রেন্ড হতে পারি? রিয়ানা, একদিনের পরিচয় ফ্রেন্ড? আমি, কেন হওয়া যাবে না? রিয়ানা, বন্ধুত্ব করতে সময়ের প্রয়োজন। আগে আমি আপনাকে চিনি জানি, আপনিও চেনেন, তারপর ভাববো ফ্রেন্ড করব কিনা। আমি, ওকে, ঠিক আছে। রিয়ানা, ওকে, আজ তাহলে আসি মেয়ে, কাল যদি আল্লাহ বেঁচে রাখে কথা হবে। আমি, আল্লাহ হাফেজ। মৃদু হেসে। রিয়ানা, আল্লাহ হাফেজ। আমি ভাবতে থাকি, আজ পর্যন্ত কোন মেয়ে আমার কোন প্রপোজালে না করেনি, আর এই আবার আমার বন্ধু হওয়াতে না করলো। আমি জাস্ট আর নিতে পারছি না। তবে রিয়ানা, যত কিছুই করো না কেন, তোমাকে তো আমার চাই, আর তোমাকে আমার করবোই। তারপর এতদিনের মাসও তোমাকে গুনতে হবে। মনে মনে। রিয়াদ আর আসিফের কাছে যাইতেই রিয়াদ বলে উঠল, রিয়াদ, কিরে ইভান মিশন রিয়ানা কতদূর? আমি, শুধু পরিচয় হলাম। রিয়াদ, শুধু পরিচয়? হা হা হা। আমি, হাসিস না, ওকে তো আমার জিএফ বানাবই। রিয়াদ, টাইমটা মনে রাখিস একটু। আমি, আর 6 দিন আছে। রিয়াদ, আচ্ছা, যদি না পারিস? আমি, যা বলবি তাই করব। রিয়াদ, মনে থাকবে তো? আমি, তুই ভালো করেই জানিস ইভান কোনোদিন কথা খেলাপ করেনি। রিয়াদ, ওকে যেদিন হারবি সেদিন চাইব। আমি, আচ্ছা, তাই হবে। 5 দিন পর। রিয়াদ, কিরে প্রপোজ করছিস? কাল তো তোর সময় শেষ। আমি, আর প্রপোজ? মন খারাপ করে। রিয়াদ, কেন, কি হয়েছে? আমি, আজ ফ্রেন্ডশিপের কথা বলতে বলল কাল জানাবে। এখন বলছিস প্রপোজের কথা? রিয়াদ, ইভান অবশেষে এমন মেয়ে আসলো যাকে তুই 3 দিন কেন 7 দিনের ফ্রেন্ড বানাতে পারলি না। আমি, সত্যি রে, রিয়ানা কেমন অদ্ভুত টাইপের মেয়ে। আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাও ওর আচরণে বুঝি এতটুকু যে ও জোর করে আমাকে এড়িয়ে চলছে। রিয়াদ,
মনে আছে চ্যালেঞ্জ হারলে কি করা লাগবে? আমি, হুম তুই যা বলবি তাই করব। রিয়াদ, হুমম। হঠাৎ তখন নীলার ফোন আসে, ভুর ফোন করার সময় পেল না। সাথে সাথে ফোনটা কেটে বন্ধ করে রাখলাম। রিয়াদ, কিরে কথা বললি না? আমি, ভালো লাগে না আর এদেরকে বিরক্ত কর। রিয়াদ, বাহ বাহ, এত পরিবর্তন তোর মাঝে। গার্লফ্রেন্ডের ইগনোর করলি, নামাজ তো জিন্দেগিতে পড়িসনি, আবার চার দীর্ঘ কার হ্রস্বই কার ন হলো আমাদের সাথে নামাজেও যাস। আমি, আর বলিস না, রিয়ানা নামাজ পড়তে বলছিল। আমি যাইনি তো কেমন করে জানছে? ও নাকি মসজিদের আশেপাশে কোনো মেসে উঠছে, আমায় দেখেনি তাই সেটা নিয়ে ভেজাল হয়েছিল, তারপর নামাজ পড়া শুরু করলাম। রিয়াদ, মেয়েটা কিন্তু ভালোই রে, তোর ভালো কিছু গুণ তৈরি করে দিল। আমি, শুধু একবার রিলেশনে জড়াক, তারপর ওকে মজা বোঝাবো। রিয়াদ, তুই কি ওকেই ধোকা দিবি? আমি, সব মেয়েই এক রে, আমি ব্রেকআপ করে নিলে দেখবি 2 দিন পর আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। রিয়াদ, সব মেয়ে কিন্তু একরকম হয় না ইভান, কিছু মেয়ে হয় যাদের মনটা সহজ সরলতায় ভরপুর। আমি, এই চুপ করতো, পরে সেটা দেখা যাবে, রেগে। রিয়াদ, বন্ধু তোকে আমি ভালো করেই বুঝতে পারছি, তুই জীবনের একটা মেয়ের জন্য নিজেকে এত বদলাবি না। মনে মনে। পরের দিন। রিয়ানা, আচ্ছা মিভান, আপনি তো আমার সিনিয়র, তাহলে আমার ফ্রেন্ড হতে কেন চান? আমি, ফ্রেন্ড তো বড় ছোটতে হয় না তাই না? তাই ফ্রেন্ড হতে চাই। রিয়ানা, ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড, তবে আমি যেভাবে চলতে বলছি সেইভাবে না চললে কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট করে দিব। আমি, ওকে তাই হবে ম্যাডাম। আচ্ছা শুনো, একটা কথা বলি। রিয়ানা, কাল বলিও কেমন, এখন আমার ক্লাস আছে, এখন যেতে হবে। আমি, কথাটা তো শুনে তারপর যাও। রিয়ানা, প্লিজ আজ না, কাল। এখন বাই, বলেই রিয়ানা চলে যায়। আমার মনটা কেন জানি না চাইতে খারাপ হয়ে গেল। মন চাইছিল আরো কিছু সময় যদি ওর সাথে কাটাতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। হালকা মন খারাপ নিয়ে রিয়াদ আর আসিফের কাছে চলে আসি। আমাকে দেখে রিয়াদ বলে উঠল, রিয়াদ, কিরে রিয়ানাকে আজ থেকে কি তাহলে ভাবি রাখবো? আমি, না রে, মন খারাপ করে। রিয়াদ, কেন? আমি, মাত্র ফ্রেন্ডশিপ হলো। রিয়াদ, হা হা হা। 7 দিনে নাকি তোর জিএফ বানাবি, সেখানে 7 দিনে শুধু ফ্রেন্ড বানালি। আমি, হুম, হেরে গেলাম। এখন কি চাই বল? রিয়াদ, আমি চাই হলো। রিয়াদ, আমি চাই তুই মেয়েদের মন নিয়ে আর খেলবি না, একেবারে বিয়ে করবি। আমি কিছুক্ষণ অবাক চোখে রিয়াদের দিকে তাকিয়ে থাকি। রিয়াদ, কি এখন কি কথা আর রাখবি না তাই তো? আমি, না, তোর কথা রাখবো। রিয়াদ, সত্যি তো? আমি, হুমম। রিয়াদ, ওকে চল ক্লাসের দিকে যাওয়া যাক। তখন থেকেই বেশ ভালোভাবেই আমার আর রিয়ানার ফ্রেন্ডশিপ চলতে থাকে। চেষ্টা সবসময় করে যেতাম যেন রিয়ানা আমার প্রতি ফুটবল হয়ে পড়ে, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছিল না। ওর সামনে যেতেই কেমন উলটপালট হয়ে যাচ্ছিল সবটা, তাই মন চাইলেও বলতে পারি না। তবে চ্যালেঞ্জ হারছি তো কি হয়েছে, আমি তো রিয়ানাকে আমার করবোই, আর ওকে মজাও দেখাবো, তারপর আর পটাবো না, একদম বিয়ে করবো বাসা থেকে যার সাথে দিবে। 1 মাস পর। আজ নিজেকে পুরোপুরি তৈরি করে নিয়েছি রিয়ানাকে প্রপোজ করার জন্য। রিয়ানা কল করে বলে দিলাম বের হতে, আর আমিও বের হব। তখনই নীলার কল। বিরক্তিকর ভাবে ফোনটা ধরলাম, কারণ গত 3 দিন ওর কল ও ধরিনি আর মেসেজের ও রিপ্লাই করিনি, তাই ফোনটা রিসিভ করলাম। নীলা, তুমি কি আমায় মেরে ফেলতে চাও? আমি, কই না তো, আমি কি করলাম? নীলা, কি করছো তুমি জানো না? আমি, একটু ব্যস্ত ছিলাম তাই কলটা রিসিভ করতে পারিনি। নীলা, এই 2 দিনে আমি তোমায় কল করেছি আর মেসেজও করছি, তবে তোমার রেসপন্স নাই। অনলাইনেই থাকছো, তাও মেসেজ সিন অব্দি করনি। আমি, দেখো নীলা, এখন মাথাটা গরম করো না, একটু কাজে বাইরে যাচ্ছি। নীলা, হুম, আমার সাথে কথা বলতে গেলেই তো শুধু তোমার ব্যস্ততা পড়ে যায়। সবকিছুর জন্য সময় হয় কিন্তু আমার জন্য হয় না। আমি, বাল তোরে বলছি ব্যস্ত আছি এখন, রাখ। উফ, এত ইমোশনাল কথা শুনতেই ইচ্ছে করে না। আজ ব্রেকআপ করলে যাবি তো আরেকজনের কাছে, যত সব অভিনেত্রী।
নীলার এত ইমোশনাল কথা শোনার এখন সময় নাই, এখন যেতে হবে মিশন রিয়ানায়। আর আমি এখন শিওর রিয়ানাও আমাকে ভালোবাসে, ওকে আমি প্রপোজ করলে ও অ্যাকসেপ্ট করবেই। নীলার সাথে কথা বলার জন্য একটু সময় লেগে গেল। এখন এই নিয়ে মিথ্যা কথা বানিয়ে বলতে হবে রিয়ানাকে, না হলে তো মুখ ফুলিয়ে বসে থাকবে। রাস্তায় একটা ফুলের দোকান থেকে রিয়ানাকে প্রপোজ করার জন্য একটা গোলাপ ফুল নিয়ে কফি হাউসে পৌঁছায়। আর সেখানে যেতেই দেখি রিয়ানা দাঁড়িয়ে আছে। আর দূর থেকে যতটা বুঝলাম ও প্রচন্ড রাগ করে আছে। আর আমি যে ওর রাগের কারণ সেটা খুব ভালো করেই জানি। রিক্সা থেকে নেমে ফুলটা পিছনে নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। আমি এটাকে একদম দেখিয়ে একটা শাকচুন্নি দাঁড়িয়ে। রিয়ানা নিশ্চুপ। আমি রাস্তায় জ্যাম ছিল। রিয়ানা আর কি? আমি আসলে আম্মুর একটু জ্বর তো, তাই কথা বললাম ফোনে, তাই লেট হলো। মিথ্যা বললাম কারণ আমি জানি এখন মিথ্যা না বললে বাঁচার কোন উপায় নাই। রিয়ানা কি বলো, আন্টি অসুস্থ? এখন কেমন আছে? আমি আগের থেকে একটু ভালো আছে। রিয়ানা আচ্ছা। আমি তোমাকে কিছু বলার আছে রিয়ানা, এর সেই কারণেই তোমাকে আজ ডাকা। রিয়ানা বলো। আমি বলবো তো, ভেতরে চলো। রিয়ানা ওকে চলো। তারপর রিয়ানাকে নিয়ে সোজা ভেতরে চলে আসি। তারপর কফির অর্ডার দিয়ে দুজনে একটা টেবিলে বসি। রিয়ানা এখন বলো, কি বলতে চাইছিলে? আমি বলতে তো চাই অনেকদিন ধরে, কিন্তু বলতে পারি না। ভিতরে অনেকটা ভয় কাজ, এমনকি এখন যে তোমায় বলবো সেই সাহসটাও পাচ্ছি না। রিয়ানা আরে আমাকে তো তুমি সব কথাই শেয়ার করো, এটাও করো, কোনো সমস্যা নাই। আর আমি কিছু মনে করবো না বলে ফেলো। আমি তারপর রিয়ানার দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলি, সেই প্রথম দিনই তোমাকে আমার ভালো লেগে গেছে। তারপর তোমার সাথে কথা বলতে বলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলছি নিজেও বুঝতেও পারিনি। আই লাভ ইউ রিয়ানা। রিয়ানা কিছুক্ষণ আমার দিকে কেমন করে জানি তাকিয়ে থাকে। হঠাৎ হাস্যস আমার গালে সজোরে একটা থাপ্পড় মারে রিয়ানা। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আর আশেপাশে কিছু লোকজন হাসাহাসি করছিল, কেউ আবার বলছে ঠিকই হয়েছে। আমি আশেপাশে তাকিয়ে কিছুটা লজ্জা আর রাগ নিয়ে বের হয়ে সোজা রিক্সা করে বাসায় চলে আসি। আজ প্রথম আমাকে এতটা অপমানিত হতে হলো, তাও কি করলে রিয়ানার মতো ক্লাসের একটা মেয়ে। রিয়ানা তুই জানিস না তুই কার গায়ে হাত দিচ্ছিস, সে ফল তোকে পেতেই হবে। আজ আমি যে পরিমাণ হয়েছি তার প্রতিশোধ আমি নিব তোর চোখের পানিতে। পরের 2-3 দিন আমি কলেজ যাইনি। আর রিয়ানাও আমার সাথে কথা বলা বা যোগাযোগ করার চেষ্টা করেনি। তবে আমার মিশন সাকসেসফুল করতে গেলে কোনোভাবে রিয়ানার আমার সাথে যোগাযোগ করতেই হবে। আমিও দেখি কবে রিয়ানা কবে আমার খোঁজ নেয়। এদিকে রিয়াদ আর আসিফ বারবার কলেজ না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শরীর খারাপের কথা বলে কাটিয়ে দিই। 2 দিন পর অবশেষে রিয়ানার কল আসলো, যেটা আমি চাইছিলাম, কিন্তু আমি কল ধরিনি ইচ্ছা করেই। এভাবে ওই দিন প্রায় 40-50 বার কল করে রিয়ানা, কিন্তু আমি একবারও রিসিভ করিনি। আরো জ্বলতে থাকো মিস রিয়ানা, তুমি যতটা জ্বলবা আমার কাজটা তত সহজ হবে। কিন্তু আমার অপেক্ষার অবসান যে এত তাড়াতাড়ি হবে তা আমি ভাবতে পারিনি, কারণ পরের দিন রিয়ানা একদম আমার বাসায় হাজির। দরজা খুলতেই রিয়ানা আমার কলার ধরে বাইরে আনে। রিয়ানা কতবার কল করছি তোরে? আমি নিশ্চুপ। রিয়ানা কলেজ যাসনি আজ নিয়ে 4 দিন? কাল আমি মনে হয় 50 বারের বেশি কল দিলাম, একটাবার ধরার প্রয়োজন বোধ করিস নাই। কি শুরু করছিস তুই? আমি কেন এসেছেন এখানে? রিয়ানা তোরে খুন করতে আসছি। আমি তুমি তো আমাকে ওই দিন। রিয়ানা হ্যাঁ, থাপ্পড় মারছি বেশ করছি কুত্তা। আর একবারও কি বলছি তোরে যে আমি ভালোবাসি না? আমি তুমি তো থাপ্পড় দিলা। রিয়ানা প্রপোজ করতে দেরি করছিস তাই? আমি তাই বুঝি? রিয়ানা আই লাভ ইউ ইভান। আমি আই লাভ ইউ টু। রিয়ানা যদি কোনোদিন ছেড়ে যাস সেদিন দেখো মরে যাব। আমি চুপ, একদম বাজে কথা বলবা না। রিয়ানা তাহলে বলো কখনো ছেড়ে যাবা না? আমি কখনো যাব না। রিয়ানা কাল ঠিক সময় কলেজে যেন পাই। আর যদি দেখছি মেয়ের সাথে কথা বলিস তাইলে তোরে মেরে নিজেও মরবো। আমি আচ্ছা বাবা ঠিক আছে, কথা বলবো না, খুশি? রিয়ানা অনেক। পরের দিন আমি খুব সকাল সকালে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। আর বের হওয়ার আগে রিয়াদ আর আসিফকে বলি,
আমি আজ একটু তাড়াতাড়ি কলেজে আসিস। আসিফ, কেন রে? রিয়াদ, অন্য মেয়েকে পছন্দ হলো নাকি আবার? আমি, সেটা আসলেই দেখতে পারবি। আমি বের হচ্ছি, তোরা যতটা পারিস তাড়াতাড়ি আসবি কিন্তু। রিয়াদ, কারণটা তো বলবি। আমি, আরে ওটাই তো সারপ্রাইজ রাধা। আসিফ, ওকে সে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই, থাকবি কই? আমি, কলেজ ঢোকার 2-3 মিনিট আগে আমাকে কল করবি, আমি যেখানে বলবো সেখানে চলে আসবি। রিয়াদ, ঠিক আছে তাই হবে। আমি কলটা কেটে দিয়ে তখন কলেজে চলে আসি, এসেই সোজা ক্যান্টিনে আসি কারণ রিয়ানা সেখানেই আসবে বলেছিল আমাকে। আমি সেখানে বসে রিয়ানার জন্য অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষা বিষয়টা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর, তাই অন্য সব গার্লফ্রেন্ডের আগে আসতে বলতাম আর আমি দেরি করে যেতাম। কিছুদিন গেলে রিয়ানাকে এভাবে তাড়াতাড়ি আসতে বলতে হবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারো হাতের স্পর্শ কাঁধে অনুভব করি। আমার অনুমান খুব ভুল না হলে এটা রিয়ানার হাত। হ্যাঁ, একদম তাই। পিছনে মাথা ঘুরাইতেই দেখি রিয়ানার মুখে মুচকি হাসি। আমি, কি ব্যাপার জান, হাসছো যে? রিয়ানা, হ্যাপি বার্থডে আমার কলিজা। আমি, আজ আমার বার্থডে? অবাক হয়ে। রিয়ানা, হুমম। এই যে নাও, এইটা তোমার জন্য। আমার দিকে একটা ব্যাগ ধরে। আমি, কি এটা? রিয়ানা, পাঞ্জাবি নিয়েছি তোমার জন্য, কালো রঙের। কালো রঙে তোমাকে অনেক সুন্দর মানায়। আর এখন চলো, এই কেকটা কাটতে হবে। আমি, কেক? অবাক হয়ে তাকিয়ে ওর আরেক হাতে তাকিয়ে দেখি আরেকটা বড় ব্যাগ। রিয়ানা, হুম, কেক? আমি, তুমি এত কিছু করতে কেন গেলা? রিয়ানা, এই যে মিস্টার, আমি আমার ভালোবাসার মানুষের জন্য করেছি, তাতে তোমার কি হুম? আমি, তা অবশ্য ঠিক, তাতে আমার কিছু না। রিয়ানা, তাহলে এখন চুপচাপ একটা কোথাও বসি চলো, তারপর কেকটা কাটি। আমি, ওকে চলো। রিয়ানাকে নিয়ে উঠতে যাব তখনই রিয়াদ আর আসিফ এসে হাজির। রিওয়াদ, দুজনের কোথায় যাওয়া হচ্ছে? রিয়ানা, আজ ইভানের যে বার্থডে আপনারা জানেন না? রিয়াদ, আল্লাহ, তাই তো, মনেই নাই রে, সরি দোস্ত। আমি, ইটস ওকে। রিয়াদ আর আসিফ একসাথে, হ্যাপি বার্থডে দোস্ত। আমি, থ্যাঙ্কস রে, চল সবাই মিলে কেকটা কাটি। আর হ্যাঁ, একটা নিউজ আছে তোদের জন্য। আসিফ, কি নিউজ রে? আমি, আমি আর রিয়ানা রিলেশনে আছি। হাসি মুখে রিয়াদ আর আসিফের দিকে। রিয়াদ, তাই নাকি? তাহলে রিয়ানা আজ থেকে তাহলে আমাদের ভাবি, তাই তো? আমি, হুমম। এদিকে রিয়ানা তো লজ্জাতে যায় যায় অবস্থা। হাজার হোক, এত ছেলের মাঝে একটা মেয়েকে এভাবে রিপ্রেজেন্ট করলে সে লজ্জা পাওয়া স্বাভাবিক। তো যাই হোক, রিয়াদ, আসিফ, রিয়ানা আর আমি মিলে এক জায়গায় বসে কাটা শেষ করে যে যার মতো ক্লাসে চলে গেলাম। দিন যতই যাচ্ছে ততই আমি অবাক রিয়ানার কাজে। ওর প্রতিটা প্রকাশ করা অনুভূতিগুলো এটাই বলতো যে রিয়ানা আমাকে ভালোবাসে, তারপরে ওকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ সামিয়াও এমন আচরণ করতো যাতে মনে হয় সত্যি কতটাই না ভালোবাসে, কিন্তু এইদিকে ছিল গিরগিটি। 15 দিন পর পার্কে আমি আর রিয়ানা হাত ধরে বসে আছি আর এটা ওটা নিয়ে গল্প করছিলাম। তখনই রিয়ানা আমাকে বলল, রিয়ানা, ইভান তোমাকে আজ কিছু কথা বলবো। আমি, হুম, বলো। রিয়ানা, আমি জানি না তুমি কি ছিলে বা কেমন ছিলে, আর কখনো জানতে চাইবো না। আমি তোমার অতীত নিয়ে কোন প্রশ্ন করতে চাই না। আর হ্যাঁ, আমি এটাও জানি না তোমার অতীত ছিল কিনা। আমি, তাহলে বলছো যে? রিয়ানা, এ কারণেই বলেছি যে এখনকার প্রায় 90% মানুষের একটা বয়সসীমা পেরিয়ে গেলে যে তার কোন অতীত থাকতে পারে এটা ভাবাটা স্বাভাবিক। আমি, হুম। রিয়ানা, তো আমার তোমার অতীত থাকলেও কোন সমস্যা নাই, আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ হয়ে থাকতে চাই। আমি, হুম। রিয়ানা, কি হুম? আমায় রাখবা না? আমি, তুমি থাকতে পারলে আমার রাখতে অসুবিধা কোথায়? রিয়ানা, হুম, কখনো ছেড়ে যেও না ইভান, বড্ড বেশি ভালোবাসি তোমায়। আমি, হুমম, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়ানা। রিয়ানা, কচু ভালোবাসো? আমি, কেন? আমি কি করলাম? রিয়ানা, জানি না। রাগ করে? আমি, না বললে আমি কি করে বুঝতে পারবো যে কি নিয়ে রাগ করছো? রিয়ানা, বললাম তো বুঝতে হবে না। আমি, বলো না কি হয়েছে?
রিয়ানা, কোন মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কথা বলছিস? আমি কবে? রিয়ানা, গতকাল। অনেক রাগ করে। আমি মনে নাই তো। রিয়ানা, আমার খালাতো বোন তোরে রিকোয়েস্ট দিল আর মেয়ে দেখেই অ্যাকসেপ্ট করলি। আমি, আরে তুমি তো জানোই আমি মেয়ে ছেলে সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। রিয়ানা, অ্যাকসেপ্ট করছিস ভালো কথা, কথা কেন বলতে হবে? আমি আমি তো মেসেজ দেইনি, সেই আগে দিয়েছিল। রিয়ানা, তাতে কি একটা মেয়ে আগে মেসেজ দিছে জন্য তোর কথা বলতে হবে? আমি, না সেটা না। রিয়ানা, তাহলে কথা কেন বলবি? আমি, আচ্ছা আর বলবো না, এবারের মতো মাফ করে দাও। রিয়ানা, কোনো মাফ নাই, যা এখান থেকে। আমি, সরি তো। রিয়ানা, তোর সরি তোর পকেটে নিয়ে ঘুরে বেড়া। আমি, আচ্ছা এই দেখো কান ধরছি আর হবে না। কানে হাত দিয়ে। রিয়ানা, হয়েছে, আবার যদি এমন করিস তাহলে খুন করে ফেলবো তোরে। আমি, আচ্ছা। এভাবে বেশ ভালোই চলছিল। তো সেই দিনের কথা, রিয়ানাকে নিয়ে ফুচকা দোকানে বসে আছি, তখনই কই থেকে হিমাদ্রি এসে আমার সামনে এসে দাঁড়ায়। হিমাদ্রি, ব্রেকআপ করে নতুন জিএফ জুটিয়ে তার সাথে ভালোই ঘুরছো। আমি, হিমাদ্রি। রিয়ানা একবার হিমাদ্রির দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে থাকলো। যতটা বুঝলাম রিয়ানা হয়তো মনে একটু আঘাত পাইছে। আমি, কি চাই বলো? হিমাদ্রি, তুমি তো আমার সাথে রিলেশনে জোড়ালে 1 মাস প্রেম করলে, তারপর ব্রেকআপ করে এখন আবার আরেকজনকে জুটিয়েছো। আমি কি দোষ করছিলাম বলতে পারো? রিয়ানা, দেখেন আপু, আমি জানি না কেন ইভান আপনার সাথে ব্রেকআপ করছে, তবে ও এখন আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। আপনি হয়তো ওর জন্য পারফেক্ট ছিলেন না, তাই হয়তো আল্লাহ আপনাদের বিচ্ছেদ করে দিয়েছে। হিমাদ্রি, এই মেয়ে তুমি কতটা চেনো ওকে? রিয়ানা, হয়তো সব জানি না, তবে এটা বলতে পারি আপনার থেকে অনেক বেশি চিনি। হিমাদ্রি, দেখবো কতদিন এই ভালোবাসা থাকে। রিয়ানা, হুম আপু, কিন্তু শকুনের অভিশাপে গরু মরে না। হিমাদ্রি, তুমি আমাকে শকুন বলছো? আমি, হিমাদ্রি, এখন এখানে নিষ্প ঝামেলা থামাও আর এখান চলে যাও, না হলে পরিণতি যা হবে আশা করি বুঝতে পেরেছো, তাই চলে যাও আমাদের সামনে থেকে। হিমাদ্রি আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে চলে গেল। হিমাদ্রি চলে যেতেই রিয়ানা আমাকে বলল, রিয়ানা, আজ তাহলে আসি, ভালো লাগছে না শরীরটা। আমি, কি হয়েছে? রিয়ানা, তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। আমি, আচ্ছা বাসায় যেয়ে রেস্ট নাও। রিয়ানা, হুম। 1 মাস পর। সময় এসে গেছে রিভেঞ্জ নেওয়ার। মিস রিয়ানা, আমাকে কুকুরের মতো ঘুরিয়েছিস তাই না? তারপর ওই দিন কত লোকের মাঝে আমাকে থাপ্পড় দিছিলি, মনে আছে? তোর না মনে থাকতে নাও পারে, তবে আমার পরিষ্কার মনে পড়ে। তাই রিয়ানাকে মেসেজ দিলাম। ইভান কোনোদিন হারতে শেখেনি, আমার রিভেঞ্জটা কমপ্লিট। আজকের পর থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। জানি আমি তুমিও অন্যদের মতো কাউকে ঠিক খুঁজে নিবে। আমি তোমাকে ভালোবাসি না, ক্ষমা করে দিও। মেসেজটা পাঠিয়ে ফোনে এয়ারপ্লেন মোড দিয়ে হেডফোনে গান শুনতে লাগলাম, আর সেই অদ্ভুত আনন্দটা কেমন জানি পাচ্ছিলাম না। অন্যদের ঠকিয়ে নিজের ভালো লাগতো, কিন্তু রিয়ানার সময় এই অনুভূতিটা কেন আসছে না? একদিন পর। রিয়াদ, ইভান, তুই কি রিয়ানাকে ঠকাইছিস? আমি, হা 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 হা, কেন রে, অন্য ছেলের সাথে দেখলি? রিয়াদ, না, ও তো হাত কেটে 25টা ঘুমের ওষুধ খেয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি, কি কি বলছিস এসব? রিয়াদ, যা বলছি সবটা সত্যিই বলছি, অবস্থাও খুব একটা ভালো না। আমি, রিয়ানা এমন একটা কাজ করে বসলো তাহলে? রিয়াদ, মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে আর তুই তাকে ঠকাইলি, আর সেই ঠকানোর কারণে আজ মেয়েটার এই অবস্থা। আমি, রিয়াদ, আমাকে ভুল বুঝিস না ভাই, আমি ভাবিনি রিয়ানা এমন একটা কাজ করে বসবে। আমি তো ভেবেছিলাম ও আর 5 জনের মতো ব্রেকআপের পর আরেকজনকে বেছে নেবে। রিয়াদ, ইভান, সব মেয়েই যে একরকম হয় তা তুই কিভাবে ভাবলি? আর কাকে এসব বলছি আমি, তো বিবেক বলতে কিছু নাই। মেয়েদের মন নিয়ে খেলতে খেলতে তুই আজ অমানুষে পরিণত হয়েছিস। আমি, রিয়াদ, বিশ্বাস কর, একটাবার যদি বুঝতাম রিয়ানা আমাকে মন থেকে ভালোবাসে, আমি কখনোই এই ভুলটা করতাম না। রিয়াদ, ভালোবাসা বুঝতেও একটা মনের দরকার পড়ে ইভান। তোর তো না আছে সেই মন আর না আছে অনুভূতি।
আমাকে ভুল বুঝিস না প্লিজ। রিয়াদ, ভুল কি বুঝবো? হ্যাঁ, তোকে এখন আমার বন্ধু ভাবতেও ঘৃণা লাগছে। রিয়াদ। রিয়াদ বল। আমি ও এখন কোন হাসপাতালে আছে? রিয়াদ, কি ওর কাছে যাবি? কোন মুখ নিয়ে যাবি? কথাগুলো শুনে মনটা খুব ভেঙে আসে, কিছু আর ভালো লাগছিল না। আমার সাথে কেন এমন হতে হয়? একজনকে ভালোবাসলাম, শেষে ঠকিয়ে চলে গেল। তারপর মেয়েদের ঠকাতে ঠকাতে এমন একটা মেয়েকে ঠকালাম যে আমাকে সত্যিই ভালোবাসে, আর আজ সে মৃত্যু কোলে ঢুলে পড়েছে। আসলে রিয়াদ হয়তো ঠিকই বলেছে, আমার মন বলতে কিছু নেই। তবে এখন আমার কি করার আমি কিছু বুঝতে পারছিলাম না। এই প্রথম রিয়ানার জন্য বুকের ভিতরে অনেকটা কষ্ট অনুভব করছিলাম। সারাটা রাত মনের ভিতর গিল্টি ফিল নিয়ে আর ঘুম আসেনি। পরের দিন রিয়ানার নাম্বারে কল দিলাম, তবে ফোন বন্ধ আসছে। অনেক টেনশন কাজ করছে মনের ভিতর, কিন্তু এখন কি বা উপায়? কিভাবে আমি জানবো রিয়ানার খবর? তবে একটা উপায় আছে, রিয়াদের কাছে জানতে চাইতে পারি, কিন্তু ও যেমনটা রেগে আছে আমার উপর, ও মনে হয় না আমাকে বলবে। যাই হোক, তারপরেও আমাকে জানতেই হবে। সেদিন আমি আর কলেজে যাইনি, তাই বসে বসে রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। সময় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই রিয়াদ আর আসিফ বাসায় আসবে। রিয়াদ আর আসিফ দুজনে বিরক্ত আমার উপর, তা পরিষ্কার বুঝতে পারছিলাম। আজ কলেজে যায়নি বলে যাওয়ার আগে একটা বার আমাকে যেতেও বলেনি। রিয়াদ আর আসিফ একসাথেই দুজন চলে আসলো। রিয়াদ আসাতেই আমি রিয়াদকে আটকাই। রিয়াদ শোন। রিয়াদ, কি বল? রিয়ানার খবর জানিস? রিয়াদ, তুই জেনে কি করবি? প্লিজ ভাই বল না। রিয়াদ, আগের থেকে একটু ভালো আছে। আমি জানি এখন সবার চোখে আমি খারাপ, তাও একটা হেল্প চাইবো, করবি? রিয়াদ, রাখার মতো হলে রাখবো। একটা বার রিয়ানার সাথে কথা বলিয়ে দিতে পারবি? রিয়াদ, কেন রে ভাই? এত কষ্ট দিয়ে কি শান্তি পাসনি? আমার কাছে কোনো উপায় নাই। প্লিজ থাকলে দে। রিয়াদ, তুই কি ওকে ভালোবাসিস? করেছিস তো এতদিন মিথ্যা অভিনয়। কথা শুনতেই কেমন যেন বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। আসলেই কি সত্যি আমি ওর সাথে অভিনয় করছি? তাহলে মনটা কেন ওর জন্য খারাপ লাগছে? কেন ওর কথা ভেবে এতটা অস্থিরতা ভিতরে কাজ করছে? অনেক রকম ভাবে কথা বলে রিয়াদের সাথে কথা বলে রিয়ানার সাথে যোগাযোগ করতে পারলাম না। 1 মাস পর। আমি রিয়ানাকে ভালোবাসি, ওর এই অনুপস্থিতি সেটা আমাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। তবে কষ্টটা এই জায়গায়, এই 1 মাসে আমি আমার রিয়ানাকে কলেজেও আসতে দেখিনি। আর রিয়াদ আর আসিফও আমাকে রিয়ানার কোন খোঁজ দেয়নি। মনটা ব্যাকুল হয়ে আছে একটা বার আমার ভালোবাসার মানুষটাকে দেখবার জন্য। তাই আজ ঠিক করেছি কলেজ শেষ করে রিয়ানার বাসা যাব। কলেজে ঢুকতেই আমার মনটায় পানি আসে, কারণ আমার সামনে দিয়েই রিয়ানা হেঁটে যাচ্ছে। আমি দেরি না করে সোজা রিয়ানার কাছে চলে গেলাম। রিয়ানা। রিয়ানা, কে আপনি? আমি ইভান, আমাকে চিনছো না? রিয়ানা, আমি ইভান নামে কাউকে চিনি না। প্লিজ রিয়ানা, এমন করো না, একটু শোনো আমার কথাটা। রিয়ানা, বলেন। তোমার অনুপস্থিতি আমাকে এতটা দিন করে করে মেরেছে। আমি এখন বুঝে গেছি আমি তোমায় ভালোবাসি। রিয়ানা, ইভান, আমি ভালো করেই জানি আপনি খুব নামিদামি একজন অভিনেতা। আপনি ভালোবাসার খুব সুন্দর নাটক উপস্থাপন করতে পারেন জীবনে, তবে আপনার এই নাটক দেখার বা শোনার কোনো ইচ্ছে মাত্র নেই আমার। কথাটা শুনেই আমার চোখে গড়ে পানি টলমল করতে থাকে, যেন একটু টোকা দিলেই পানি পড়তে শুরু করবে। এই বলেই রিয়ানা চলে যেতে নিল। আমি রিয়ানার হাতটা ধরলাম। ঠাস ঠাস ঠাস। 3টা থাপ্পড় আমার গালে দিল। এতটা জোরে মেরেছিল যে আমার কানে শোষো শব্দ আসছিল। পরিবেশ পুরো থমথম হয়ে এসেছে। আশেপাশে সবাই দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে এখানে। রিয়ানা, ইতর লম্পট ফালতু ছেলে মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে, তাই না? তোদের মতো ক্যারেক্টারলেস ছেলেদের তো সারা জীবন জেলের ভাত খাওয়ানো উচিত। আর একদিন যদি বেহায়ার মতো আমার সামনে আসিস, সেদিন তোকে এই রিয়ানার আসল রূপ দেখাবো। কথাগুলো শুনিয়ে চলে যেতে নিল। তখন আমি আবার বেহায়ার মতো রিয়ানাকে ডাকলাম। রিয়ানা। রিয়ানা প্রচন্ড রেগে আমাকে একটা ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে যাই, আর মাথাটা বড় একটা ইটের টুকরার উপর পড়ে
চোখে মুখে অন্ধকার দেখতে থাকি। সামনে রিয়ানার নখ ঝাঁকিয়ে কি যেন বলছে কানে, তা আর স্পষ্ট শুনতে পারছিলাম না, তবে এতটা বুঝলাম রিয়ানা আমার এই নোংরা মুখে ওর নামটা নিষেধ করছে। তারপর আর কিছু মনে নাই। তারপর যখন অজ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, আর বুকের ভিতর ভারী কিছু অনুভব করি। একটু নড়ে উঠতেই ভারী জিনিসটা উঠলো। ভালো করে তাকাতেই দেখি এটা রিয়ানা, আমাকে দেখিয়ে কেঁদে দেয়। আমি, এই পাগলি কান্না কেন করছো? রিয়ানা নিশ্চুপ ভাবে কেঁদেই চলেছে। আমি, ওই রিয়ানা। রিয়ানা, সরি, আমি বুঝতে পারিনি। আমার এমন কাজের জন্য তোমার এমন হবে জানলে কখনোই করতাম না, বিশ্বাস করো। কেঁদে, আমি আমি ঠিক আছি তো। রিয়ানা, তুমি জানো কবে সে তোমাকে মন দিয়েছিলাম, আর তুমি আমাকে ধোকা দিলে তাই অনেক কষ্ট পাইছি। আমি, কবে থেকে? আবার এই 1 মাস পার হলো, মজা করে। রিয়ানা, জি না। আমি, তাহলে? রিয়ানা, যেদিন আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়, আর রিয়াদ ভাইয়া আমার চাচাতো ভাই। আমি, কি? অবাক হয়ে। রিয়ানা, হুম্মম। আমি, তার মানে সবটা তোমাদের প্ল্যান? রিয়ানা, হুমম, তুই শুধু আমার, অন্য কারো না। আমি, পাগলি। রিয়ানা, ভালোবাসি। আমি, আমিও ভালোবাসি। রিয়ানা, এবার অভিনয় নয় তো? আমি, না পাগলি। রিয়ানা, প্রমাণ কি? আমি, কাজে নিয়ে আসতে বলো রিয়াদকে, বিয়ে করে নেই, প্রাণ খুলে হেসে। বিয়ের কথা শুনতেই রিয়ানা অনেকটা লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকালো। আমিও আমার পরাণ পাখিকে বুকে জড়িয়ে নিলাম। সমাপ্ত।